আজকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব। হ্যাঁ, তারপরে বাকি অংশটুকু আমরা রিপ্রোডাক্টিভ হেলথের সঙ্গে কন্টিনিউ করবো। ঠিক আছে, দেখো মেনস্ট্রুয়াল সাইকেল আমরা আঁকার মনে হয় প্রয়োজন নাই এই মুহূর্তে, কারণ আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেহেতু দেখাবো, একে আর ঝামেলা বাড়ি লাভ নাই, কারণ আবার মুছতেই হবে। দেখো, নর্মাল ফিমেলের ক্ষেত্রে আমরা তার যখন স্ট্রাকচার দেখছিলাম, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যখন দেখেছি, আমরা দেখলাম যে ইউটেরাসের দুটো সাইডে দুটো ওভারি রয়েছে, তাই তো? দুটো ওভারির থেকে অল্টারনেট মান্থে বা অল্টারনেট মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে এগ রিলিজ করে। সেই এগ স্পার্মের জন্য প্রতিবার রিলিজ করে। অ্যাম্পুলা পর্যন্ত আসতে মোটামুটি 17 দিন টাইম লাগে, বেরোনো থেকে অ্যাম্পুলা পর্যন্ত। ডে 14-এ রিলিজ করে, ওভিউলেশন হয়, তারপরে অ্যাম্পুলাতে সে পৌঁছায়। সেখানে যদি স্পার্ম অ্যাভেলেবেল থাকে তাহলে ফিউজ করবে, আর না হলে এই ওভা ফিরে আসবে ইউটারাসে, মানে ফিরে আসবে মানে আসবে ইউটারাসে, আর নিজে নষ্ট হবে, ইউটারাসের টোটাল এন্ডোমেট্রিয়াল ওয়ালটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসবে, যেটা থেকে আমরা আবার ডে 1 ধরবো, তাই তো? এই মোটামুটি মেনস্ট্রুয়াল সাইকেলের 28 দিনের প্রসিডিওর। আমরা আগে এই মেনস্ট্রুয়াল সাইকেলে 28 দিনে কি কি হয় সেটা আমরা ওভারিতে কি পরিবর্তন হয়, ইউটেরাসে কি পরিবর্তন হয়, মানে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ওয়ালে কি পরিবর্তন হয়, সঙ্গে পিটুইটারি নিঃসৃত যে হরমোন এফএসএইচ এবং এলএইচ হরমোনে কি পরিবর্তন হয়, এবং সঙ্গে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের কি পরিবর্তন হয়। এই চারটে জিনিসকে একসঙ্গে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হবে, ঠিক আছে? আর যে ছবিটা হলো এটা, ঠিক আছে, এই জিনিসটা। তো দেখা যাক আমরা দেখো, যদি আমরা টাইম পিরিয়ডটাকে একটু সেট করে নিই এখান থেকে, তাহলে মোটামুটি টোটাল এটা 28 ধরলাম, আর সেক্ষেত্রে মোটামুটি অর্ধেক জায়গায় এটা ডে 14 ধরছি, এটা আমরা ধরছি ডে 14, আর এটা ডে 28, আর তারপরে তারপরে ধরলাম ডে 129 or 1, একই মানে ডে 29 or 1। কারণ যদি জানুয়ারি মাস হয় তাহলে 29, সেক্ষেত্রে সেই দিনটা কিন্তু অ্যাকচুয়ালি এর আবার ডে 1, তাই তো? তার মানে এখানে ডে 1, এই জায়গাতে ডে 1। তাহলে আবারও আমরা হিসাব একটু সুবিধা করতে আমরা এখানে আরেকটু ভাগ করে নিচ্ছি, নাহলে একটু অসুবিধা হতে পারে। আর এখানে ডে 21, ডে 21, ওকে। আমরা চারটে ভাগ ভাগ করলাম মোটামুটি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমেই দেখে নিই যে এন্ডোমেট্রিয়াল ওয়ালের কি পরিবর্তন চলছে, ঠিক আছে? তো আমরা ধরো এই 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 পজিশনটুকুই আমরা দেখে নেবো যে এন্ডোমেট্রিয়াল ওয়ালে এই 28 দিনে কি পরিবর্তন চলছে। এন্ডোমেট্রিয়াল ওয়ালের থিকনেস যেহেতু ডে 28 এর আগে ম্যাক্সিমাম, সেই জন্য আমরা যদি এন্ডোমেট্রিয়ামের ওয়াল এই জায়গা থেকে আমরা শুরু করি, তাহলে ডে 1 এ মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, আর তার মানে হলো এই ওয়ালটা আস্তে 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 বেরিয়ে আসছে, নষ্ট হয়ে বেরিয়ে আসছে বা ডিজেনারেট করছে। তাহলে এইভাবে আমাকে আস্তে আস্তে 4 দিনের মধ্যে ব্যাপারটাকে একটা মিনিমাম জায়গায় নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে? 4-5 দিনের মধ্যে মোটামুটি একটা মিনিমাম জায়গায় নিয়ে আসতে হবে। এরপর ভালো করে ভেবে দেখো, এরপর আগেকার এন্ডোমেট্রিয়াল ওয়ালের যা থিকনেস সেটা পুরো গেল, এরপর নতুন করে আবার এন্ডোমেট্রিয়াম ওয়ালের যে ডিপোজিশন বা বলো যে এন্ডোমেট্রিয়াল ওয়ালের যে থিকেনিং সেটা আবার বাড়তে শুরু করলো। তার মানে এখান থেকে আমরা ব্যাপারটাকে আবার
কন্টিনিউ করতে শুরু করব। এবার দেখো প্রতিবারের আশা থাকে যে এবার ইমপ্লান্টেশন হবে বা রোপণ হবে, এগের সঙ্গে স্পাম ফিউজ করতে পারবে। তাহলে এটাকে আমরা হিসাব মতো 14 দিন পর্যন্ত আরামসে বাড়াতে পারি। 14 দিনে ওভিলেশন হচ্ছে, এখনো পর্যন্ত জানা নাই যে সেটা স্পাম পাবে কি পাবে না। সুতরাং 14-র পর যেহেতু আরো 3 দিন মতো লাগে মোটামুটি অ্যাম্পুলার রিজিয়নে আসতে, তাহলে সেই অর্থে আমরা সেটাও বাড়াতে পারি ইচ্ছা করলে। কারণ 17-র আগে পর্যন্ত কোনো সিগন্যাল নাই যে আসছে কি আসছে না, স্পার্ম আসবে কি আসবে না, তাহলে সেই পর্যন্ত আরামসে আমরা বাড়াতে পারি বা বাড়ে। এরপর যখন ডে 17-এ যে যে বুঝতে পারছো না সে বলবে যে 14-এ ওভিউলেশন হয়েছে, ওভিউলেশন হওয়ার পর সেই ফিমরি এভাবে রিসিভ করেছে, এরপর ওখান থেকে অ্যাম্পুলা পর্যন্ত আসতে আমরা ধরলাম 3 দিন টাইম লাগে, তাহলে ডে 17 হলো। ডে 17-এ এসে ঠিক হবে যে এটা ফার্টিলাইজেশন হবে না মেনস্ট্রুয়াল সাইকেলে যাবে, না নষ্ট হয়ে বেরিয়ে যাবে, ওটাই আর কি মেনস্ট্রুয়াল সাইকেল। তারপরে 17-তে এসে কনফার্ম যে স্পাম পেলো কি পেলো না। এবার আমরা যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেল পড়ছি, আমরা তো পেলো না এটাই ভাববো। তাহলে ডে 17-এ কনফার্ম হয়ে গেছে যে স্পাম পেলো না, তাহলে এবার বলো আর থিকনেস বাড়িয়ে লাভ কি আছে? আর তো বাড়িয়ে লাভ নাই, কারণ ইমপ্লান্টেশন তো হবে না। যত থিকনেস বাড়াবে তত সেটাকে আবার নষ্ট করে বের করতে হবে, ঝামেলা তো বেশি। আর সেই জন্য এর পরবর্তী অংশটাকে একটা কনস্ট্যান্ট লেভেলে টেনে নিয়ে চলে যেতে পারো ডে 28 পর্যন্ত। এবার যেহেতু এখানে ডে 29 করছি, একটা মানে উচ্চতাটা সেই অনুযায়ী হিসাব করে একটু করে দিতে হবে, তোমাদের তো কিছু করতে হবে না। আমি বলতে চাইছি ওর পরেই তো এটা, তার মানে সেই জায়গায় একটা হিসাব মতো এটা মিলিয়ে দেওয়া দিয়ে আবার এখানে নামিয়ে দেওয়া। যেহেতু ডে 29 মানে অ্যাকচুয়ালি এখানে ডে 1, আর সেই জন্য এই জায়গায় নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেলে চলে যাচ্ছে, সেই হিসাব ধরে আমরা এটাকে আবার নামিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখানে এমনি নর্মালি ঝামেলা কিছু নাই, শুধু তোমাকে কি টাইম ফ্রেম গুলো বুঝে নিতে হবে। আঁকা জোকার ব্যাপার তো কিছু নাই, শুধু টাইম ফ্রেম গুলো একটু বুঝে নিতে হবে যে কেন হবে। শুধু বুঝে নেওয়া মানে এমন নয়, সঙ্গে এটা বুঝতে হবে যে কেন হচ্ছে। ক্লিয়ার? এই নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। দেখো এখানে বিভিন্ন বইয়ে এই যে বাড়া কমার ব্যাপারগুলো একটু কনফিউশনের ব্যাপার থাকবে, কিন্তু তোমাকে বেসিক নলেজ অনুযায়ী যদি তোমাকে বুঝতে হয়, তাহলে কিন্তু 17-র পর আর বাড়ার প্রয়োজন হয় না। এবার দুটো হরমোন তার এফেক্ট, তার মধ্যে প্রজেস্টেরনের দায়িত্ব হলো এন্ডোমেট্রিয়ামের দেখভাল করা। ডে 17-এর পর অ্যাম্পুলা পেরিয়ে যাওয়ার পর নর্মালি আর কোনো জায়গায় ফার্টিলাইজেশন হওয়া সম্ভব নয়। যদি বাই চান্স হয়েও যায়, তাহলে এন্ডোমেট্রিয়াল ওয়াল সিগন্যাল পাবে কি পাবে না, সেটা ডিপেন্ড করছে যে ঠিক কোন জায়গাতে ফার্টিলাইজেশন হবে এরপর। কারণ যতক্ষণ না পর্যন্ত আগেকার এগটা ইউটেরাসে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত এর সিগন্যাল নেই যেটা নিয়ে বেরিয়ে যেতে হবে। সুতরাং সেই টাইম অবধি কোনো কোনো জায়গায় হয়তো একটু বাড়ানোর জায়গা রয়েছে, কিন্তু না বাড়ালেও কিন্তু সেই অর্থে সাইন্টিফিক্যালি কোনো বিষয় নেই, মানে ঠিক আছে। কারণ ডে 17-এর পর আর বাড়ার অপশন তো থাকছে না নর্মালি। হলো? এইবার এবার আমাদের দেখতে হবে যে এটা এটা গেল যে এন্ডোমেট্রিয়াম, মানে এটা ওভারির ক্ষেত্রে যে এন্ডোমেট্রিয়াম, সরি ইউটেরাসের ক্ষেত্রে, ইউটেরাসের ক্ষেত্রে যে এন্ডোমেট্রিয়াম রয়েছে, এন্ডোমেট্রিয়াম রয়েছে তার ওয়ালের কি বিষয় হচ্ছে সেটা। এবার নেক্সট যদি আমরা ওভারির ক্ষেত্রে ভাবি, যে ওভারির ক্ষেত্রে টাইম ডিউরেশনের সঙ্গে সঙ্গে কি কি পরিবর্তন হচ্ছে, তাহলে দেখো ডে 1 যখন আগের ওভারটা নষ্ট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন ওভারিতে নতুন একটি ফলিকেল সিলেকশন হচ্ছে। তার মানে এই জায়গায় আমরা একটা ছোট্ট ফলিকেলকে দিয়ে আমরা ওই যেমন ওইখানে করেছিলাম যে অনেকগুলো সেল এখানে মোটামুটি জার্মিনাল এপিথেলিয়াল থেকে ডেভেলপ করেছে। এবার যদি একটু পরে আর কি ডে 2 ডে 3-তেই বলছি যে ওর মধ্যে একটা সিলেকশন হয়ে গেছে আর বাকিগুলো ওকে ঘিরে ধরে আছে, ঠিক আছে? এটা হলো প্রাইমারি ফলিকাল। ওকে,
এইভাবে আমাকে বাড়াতে হবে। সেকেন্ডারি ফলিকাল, টার্সিয়ারি ফলিকাল যদি করতে হয়, ডে 17 আগে আমাকে ওকে পুরো ম্যাচিওর করে দিতে হবে। কারণ সরি 17 না, 14, ঠিক আছে, ডে 14 ঘরে গিয়ে ওভিউলেশন হবে। তার মানে আমাকে ওর আগে পর্যন্ত এটাকে পুরো ম্যাচিওর করে দিতে হবে। থিকা ইন্টারনা, থিকা এক্সটার্না, এই সমস্ত সেলের ব্যাপার স্যাপার, সেল তো আঁকা সম্ভব নয়, সেই জন্য এইভাবেই আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা ওভাকে আমরা মোটামুটি একটা ওভাকে এখানে আঁকলাম। এখানে কিউমুলাস উফোরাস যেটা বলেছিলাম, এখানে অ্যান্ট্রামের ব্যাপারটা রয়েছে, সেই অ্যান্ট্রামের সাইজ অনেক বড় হবে, হ্যাঁ সেটা তো মোটামুটি এটা ডে 14 তো আগে হয়ে গেল। যাই হোক, এটা কনসিডার করে নাও, আমরা এরো পর্যন্ত দিয়ে রাখছি এটা, হ্যাঁ। তো এই জায়গায় এসে ওভিউলেশন হবে, তাই তো, ডে 14 ঘরে ওভিউলেশন হবে। তার মানে এখান থেকে ওভা রিলিজ করে বেরিয়ে যাবে। তাহলে ওভা যখনই রিলিজ করে গেল, তখনই এবারের অবস্থাটা কর্পাস লিউটিয়াম, এলএইচ হরমোনের প্রভাবে এই কর্পাস লিউটিয়াম আকারে আরেকটু বড় হবে। কারণ এলএইচ তো কাজ করতে শুরু করেছে একটু আগে থেকেই, কারণ ওভিউলেশনের জন্য দায়ী ছিল এলএইচ সার্জ। তাহলে সেখান থেকে এলএইচ পিক পয়েন্টে চলে এসছে। মানে এলএইচ এখানে ভালো লেভেলে কাজ করছে, সেজন্য প্রথম এটা ফরমেশন, তারপরে এটা একটু গ্রোথ। এরপর এরপর কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন বেরোচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমাকে ভাবতে হবে যে কোন জায়গায় এসে আমরা পৌঁছাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। তার মানে এখানে এই ব্যাপারটাকে আমরা একদম ডে হিসাব মতো 23-24 পর্যন্ত ডাইরেক্টলি নিয়ে গেলাম, ঠিক আছে। এরপর কিন্তু এর সাইজ ক্রমাগত ছোট হতে থাকছে, এবং আস্তে আস্তে গিয়ে 28 গিয়ে এটাকে কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট করে দিতে হবে। তার মানে এখান থেকে প্রজেস্টেরন আর বের হবে না। আর যখন প্রজেস্টেরন বের হবে না, তখনই কিন্তু সেখানে আবার মেনস্ট্রুয়েশন হবে, মানে আবারও ডে 1 ফিরে আসবে। তার মানে এখানে 28 যখন হয়ে গেল, এরপরেই কিন্তু আবার ডে 1, কারণ ওখান থেকে প্রজেস্টেরন বেরোবার সম্ভাবনা একদমই কমে এলো। হলো, এই হলো এখানকার পরিবর্তন, যা ওভারিতে হবে। এরপরে যদি আমরা হরমোন গুলোকে একটু দেখি, ধরো নেক্সট লেভেলে, আগে বলে নি সবগুলো, নেক্সট লেভেলে যদি আমরা হরমোন গুলো দেখি, দেখো ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন, এলএইচ, এফএসএইচ, কেউ আমরা বলেছি যে 0 থেকে আমরা শুরু করব না, ঠিক আছে, একটু তো তুলে রাখবো। তাহলে প্রথমে পিটুইটারির থেকে বের হওয়া হরমোন গুলোকে একবার দেখে নি। সাপোজ যে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করছি, সাপোজ ব্লু কালারের যেটা দেখাচ্ছি সেটা ধরো এফএসএইচ এর দেখাচ্ছি। তাহলে এফএসএইচ এর কাজ হলো ফলিকেলকে স্টিমুলেট করা, ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, ফলিক্যালকে স্টিমুলেট করবে। তাহলে ওকে আমরা যদি এই পয়েন্ট থেকে শুরু করি, ঠিক আছে, তাহলে ফলিক্যাল যত বাড়বে ও তত বাড়বে, ফলিক্যাল যত বাড়বে ও তত বাড়বে। তাহলে এখানে যখন ডে 14, যে 14 যখন হবে, তখন ইস্ট্রোজেন, সরি এফএসএইচ তার আগে পর্যন্ত পিক পয়েন্ট, ফলিক্যাল বেড়েছে ও বেড়েছে, ঠিক আছে। এবার ফলিক্যাল থেকে যখনই অ্যাকচুয়ালি ওভিউলেশন হয়ে গেল, তারপরেই কিন্তু ইস্ট্রোজেনের লেভেল কমে গেল। সরি, এফএসএইচ আর ইস্ট্রোজেন কম বেশি একই, আর এলএইচ আর প্রজেস্টেরন কম বেশি একই, ঠিক আছে। তো এটা এফএসএইচ এর জন্য হচ্ছে একই, কারণ এখান থেকেই তো ইস্ট্রোজেন বেরোবে। তাহলে ফলিক্যাল যত বড় হবে, ইস্ট্রোজেন তত বেশি করে ক্ষরণ হবে, তাই না। তাহলে গ্রাফিয়ান ফলিক্যালে ম্যাক্সিমাম ইস্ট্রোজেন ক্ষরণ হবে, আর এই ফলিক্যালকে ডেভেলপ করেছে এফএসএইচ, তাহলে এফএসএইচ ও ম্যাক্সিমাম হবে ওভিউলেশনের আগে। জানি জানি কি হয়েছে সব জানি, আমি আমি আগে এটাকে আগে ক্লিয়ার করে নি, তারপরে আমি আসছি, হ্যাঁ। মানে এফএসএইচ এর এখানে কমে আসা, তাই তো, এখানে নেমে যাওয়া, তারপরে 14 দিনের আগে পিক পয়েন্টে ওঠা, তারপর আবার নেমে যাওয়া, এই রইলো, হ্যাঁ। এবার এটাকে এবার দেখো, হ্যাঁ, গ্রাফ যেমন যেমন বুঝবে, ওটা এনসিআরটির মতো ওটা ঢুকিয়ে রাখবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে যদি থিওরিটিক্যালি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে সেইভাবে বুঝতে হবে, ওকে। দেখো, তাহলে এটা পিক পয়েন্ট হলো। এরপর এখান থেকে নেমে আসবে, অনেকটা নেমে আসবে। এবার ডে 21 তো এখানে 23 হবে, ডে 23 এখানে একটা ব্যাপার আছে, ইস্ট্রোজেন একটা অজানা কারণে এখানে আরেকবার পিক পয়েন্টে আসবে,
এসব এনসিটিতে নাই। এই ডে 23 কাছাকাছি কারণ অজানা কিন্তু ইস্ট্রোজেন আরেকবার পিক পয়েন্টে আসবে, যে তারপরে এখান থেকে নেমে যেখান থেকে আমরা শুরু করেছি সেই জায়গায় গিয়ে থামিয়ে দেবো, মানে এরপর ডে 1 হলো। তাহলে 14 দিনে যদি ওভিউলেশন হয় তাহলে এই জায়গায় ওভিউলেশন হবে, প্রায়র টু ওভিউলেশন এফএসএইচ পিক পয়েন্ট আছে। ঠিক আছে, দেখো এখানটা যদি কমেও, তোমার তো এটা নিয়ে কোশ্চেন আসছে না, তো তোমার তো মাথা ব্যথা করার দরকার নেই, সেই রিলেটেড মাথা ব্যথা তোমার দরকার নেই। কিন্তু তোমাকে এটা তো মানতেই হবে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলকে স্টিমুলেট করছে। আমাদের প্রাইমারি অর্থে একবার মনে হতেই পারে যে ফলিকল তো তৈরি হয়ে গেল, তাহলে এফএসএইচ এর কাজ তো কমে গেল, তাহলে এখানে কমে আসবে না, কমে আসবে না। এখানে ফলিকল যত বাড়বে তার সাইজে, তত ফলিকল স্টিমুলেটিং হরমোনের মানে কাজও বাড়বে, কারণ আরো অনেক বেশি সেলকে স্টিমুলেট করতে হচ্ছে। ঠিক আছে, বাদ দাও এইখানটায় কোনো কোশ্চেন ফোশ্চেন আসবে না, ওই নিয়ে কোনো চাপ নাই। এবার যদি আমরা এলএইচ হরমোনের গ্রাফ দেখি, তাহলে এখানে অবভিয়াসলি এলএইচ হরমোনকে আমরা নিচে থেকে শুরু করব। এটা এইগুলো মেনটেন করতে হবে, যে এফএসএইচ এর যদি এটা দাগ হয় এলএইচ তো তার নিচে থেকে হবে। কখনো আমরা জিরো থেকে শুরু করব না, জিরোতে নামাবো না, কারণ জিরোতে নামবে না কোনো হরমোন। তাহলে এলএইচ এর এখন কাজ নাই, সেজন্য এলএইচ কে আর স্ট্রেট লাইন করবো না। সবচেয়ে বড় ব্যাপার, স্ট্রেট লাইন করবো না, এখানে যাই থাকুক না কেন। কারণ দেখো হরমোন তো কখনো এইভাবে ফিক্সড হয়ে চলে না, যে এরকম টেনে দেবো আমি, বাড়া কমা ঘন্টায় বাড়া কমা করতে পারে, সুতরাং ওকে স্ট্রেট লাইনে করা যাবে না। তাহলে এইভাবে করতে করতে কি করতে হবে, এবার দেখো এই জায়গাতে এর বাড়ার কোনো বিষয়ই ছিল না, তো এবারে নাই, কিন্তু প্রায়োর টু ওভিউলেশন একে কিন্তু এফএসএইচ এর ওপরে নিয়ে চলে যেতে হবে, একদম পিকে আসবে হঠাৎ করে, যেহেতু অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকুলির পরিমাণ বাড়াবে এটা এলে সার্জ, তার মানে এফএসএইচ এরও উপরে নিয়ে চলে যাবো আমরা। তাহলে এটা যদি ডে 14 ধরে রাখি আমরা, তাহলে তার আগের দিন, মানে তার আগের রাতে, আগের দিন না হলেও 13 নম্বর দিন না হলেও 13 নম্বর দিনের রাতে এই ঘটনাটি ঘটবে। বোঝা গেল কি বললাম? তার মানে এখানে পিক পয়েন্ট আনতে হবে, এরপর একে আমরা নামাবো, কিন্তু এফএসএইচ এর নিচে নামাবো না, কারণ এর পরের স্টেজের কাজটাই তো এলএইচ এর, যে কর্পাস লিউটিয়ামকে স্টিমুলেট করবে, মানে কর্পাস লিউটিয়ামের উপর প্রভাব বিস্তার করবে। তার মানে আর যাই করি না কেন আমরা কিন্তু একে এফএসএইচ এর নিচে নামাবো না। ঠিক আছে, এবার এখানে যেহেতু ইস্ট্রোজেন সরি এফএসএইচ একবার অজানা কারণে বিগ পয়েন্টে উঠেছে, তো ওকে আমি কভার করতে যাব না, এর মতো করে যাবে। এইটা এটা 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 কিন্তু ইস্ট্রোজেনের জন্য, তাহলে সেই অর্থে এটা যদি এফএসএইচ এর চলছে, তাহলে এফএসএইচ এরটা বাড়ানোর দরকার নেই। ঠিকই বলেছো, এটা এফএসএইচ এর যেহেতু চলছে, এটা এফএসএইচ এর জন্য বাড়ানোর দরকার নেই। ঠিক আছে, কারণ এটা ইস্ট্রোজেনের জন্য পিক পয়েন্ট, এফএসএইচ এর জন্য না। তাহলে এখানে আসছে, এবার আমার কাজ হলো এখানে গিয়ে যেন এর নিচে নামিয়ে দেয়, কারণ ওর নিচে থেকে আবার শুরু হবে ডে 1, ওখানে শুরু হচ্ছে। এলএইচ এর কাজ আস্তে আস্তে কমতে থেকেছে, কারণ এখানে কর্পাস লিউটিয়াম আস্তে আস্তে ছোট হতে থেকেছে। বোঝা গেল? এবার আমরা কি করতে পারি, এইখানে যেহেতু ও হাইয়েস্ট লেভেলে গিয়েছিল, তাহলে এইখানটা আমরা একটু কনসিডার করতে পারি যে এই জায়গাটা হঠাৎ করে না নামিয়ে আর একটু উপর দিকে উঠিয়ে এনে নামাতে পারি, এগুলো করতে পারি। গোটা বিষয়টা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তোমাকে তো আঁকতে হবে না, আঁকা থাকবে, যদি আসেও সেটা আঁকা থাকতে হবে, তোমার কাজ হলো শুধু চেনা, এর বেশি তোমার কোনো কাজ নেই। থিওরিটিক্যালি তো বুঝছো কবে কি হওয়া উচিত, হলো। এবার এই জায়গাতেই কোনো পরিবর্তন ছাড়াই আমরা কিন্তু এই গ্রাফেই আমরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনকে প্লট করে দিচ্ছি, কোনো চেঞ্জ ছাড়াই একেই করে দিচ্ছি। ঠিক আছে, কারণ এটা ধরো এফএসএইচ আর এটা এলএইচ, তাই তো, এটা এলএইচ, তাহলে এখানে পরিবর্তন করেই বা কি করব, কারণ এফএসএইচ যেমন যেমন লেভেলে বেড়েছে, ইস্ট্রোজেন ঠিক তেমন তেমন করে ক্ষরণ হয়েছে। গ্রাফিয়ান ফলিকেলে সবচেয়ে বেশি পরিমাণে ইস্ট্রোজেন ক্ষরণ হয়, তার মানে গ্রাফিয়ান ফলিকল যখন ম্যাচিওর, তাহলে সেই জায়গাতেই ইস্ট্রোজেন সবচেয়ে বেশি ক্ষরণ হয়েছে। এরপর আস্তে আস্তে নেমেছে, এবার ওইটা যেটা বললাম আর কি, যেটা আগে দেখিয়েছিলাম, একটা ডটেড লাইন দিয়ে আমরা ইস্ট্রোজেনেরটা শুদ্ধ আলাদা করে দিলাম, বাকি তো সেম টু সেম। প্রজেস্টেরনও তাই, ঠিক এলএইচ এর মতো।
তাহলে এলএইচ যেমন যেমন করে উঠেছে, প্রোজেস্টেরন তেমন তেমন করে হয়েছে। এই জায়গায় তুমি প্রয়োজন হলে এই জায়গাতে একটু পিক পয়েন্ট দেওয়ার দরকার পড়বে, মানে এখানে যখন এলএইচ সার্জের জন্য হবে এই জায়গাটায় কি করলাম, হ্যাঁ এই জায়গাটায় যেহেতু এ বড় আছে, তার মানে এলএইচ কিন্তু এখানে একটু বেশি মাত্রায় খনন হচ্ছে। তারপর তুই টেনে যাও, অসুবিধা নেই, দুটোর জন্যই বলছি। বোঝা গেল? তার মানে এটা এফএসএইচ বা ইস্ট্রোজেন সেই অর্থে, এটা বাদ দিয়ে, আর এটা এলএইচ বা প্রোজেস্টেরন। এই তো হলো ওটা বিষয়টা। এইবার এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের যে ব্যাখ্যা দেওয়া আছে সেটা আমরা একবার দেখে নিই। কারণ আমাদের যে চারটে ফেজ রয়েছে সেই ফেজ গুলোর নামগুলোকে আমাদের জানতে হবে। একই ফেজের দুটো জায়গাতে নাম কিন্তু আলাদা হতে পারে, তার কারণও রয়েছে। মেনস্ট্রুয়াল সাইকেল, it is the cycle events starting from one menstruation till the next during the reproductive period from puberty to menopause of women's life. দেখো, মেনোপজের ব্যাপারটা আমরা এখনই বলে দিই, হ্যাঁ, নালে পরে আর বলার আবার অপশন থাকবে না। সেটা হলো ধরো 10, 11, 12, আমরা ধরে নিলাম এটা পিউবার্টি শুরু হচ্ছে, মেনার্কি ফার্স্ট মেনস্ট্রুয়েশন হচ্ছে, মেনার্কি। এরপর যতবার প্রেগনেন্সি আসবে ততবার মেনোপজ চলবে। এটা তোমরা বুঝে গেছে আগের দিনই, কারণ ওভা তৈরি হওয়ার কারণই ছিল ফার্টিলাইজেশন। আর সেই ফার্টিলাইজেশন যখন হচ্ছে তাহলে আর নতুন করে ওভা তৈরির দরকার নাই। তাহলে এই যে মেনস্ট্রুয়েশনের গোটা গল্প সেই টাইম পিরিয়ডে বন্ধ থাকবে। আর যেটা 280 দিন মতো লাগে, আমরা 10 মাস 10 দিন বলি, কেন সেটাকে 9 মাস 10 দিন বলা হয় তারও আমরা কারণ খুঁজে নেবো এটা মুছে দেওয়ার পর। ঠিক আছে, মানে টিভিতে সিরিয়ালে সিনেমায় যখন মারা বলছে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, তখন অরিজিনালি দেখা যাচ্ছে 1 মাস কম আছে, ভেজাল 9 মাস 10 দিন হচ্ছে। তাহলে 1 মাস মারা কেন বাড়িয়ে যন্ত্রণার কথাটা বললো সেটার কারণ আমরা এখানে খুঁজে নেব। ঠিক আছে, যাই হোক মজা করে বলছি, এটা হলো একটা। এবার মেনোপজ আরো চলবে কখন, যখন ল্যাকটেশন হবে, অ্যামেনোরিয়া, সেটা হলো মেন্স না হওয়া, পিরিয়ডস না হওয়াকে অ্যামেনোরিয়া বলা হয়। এবার সেটা যখন বাচ্চাটা জন্মালো তারপরে 2, 3, 4 হতে পারে, ভ্যারি করে মাস, প্রথম যখন দুগ্ধক্ষরণ হচ্ছে, মায়ের থেকে ব্রেস্ট ফিডিং করছে বাচ্চাটা, সেই টাইম পিরিয়ড গুলো কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ থাকে পিরিয়ডস, সেগুলোকে আমরা বলি মেনোপজ। তাহলে এগুলোও কিন্তু টেম্পোরারি মেনোপজ। এখন এর কারণ কি আছে, দেখো একটা বাচ্চা যখন মানে চাইল্ড বার্থ যখন হলো তখন মায়ের একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হবে, সেই ক্ষতিটা ভরপাই করার একটা টাইম পিরিয়ড বলতে পারো। ঠিক আছে, তার কারণ এন্ডোমেট্রিয়াম ওয়াল থেকে ছিঁড়ে নিয়ে এসছে, আমরা যখন পার্টুরেশন দেখাবো তখন বলে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমাদের ওই ডেসিডুয়াস প্লাসেন্টা সেই কারণের জন্য উবড়ে নিয়ে এসছে একবারে। তাহলে সেই যে ক্ষত, সেই ক্ষতটা আরো টাইম লাগবে কিছু সময় যাতে ওই ক্ষতস্থানটা পূরণ হয়। কারণ এই টাইমের মধ্যে যদি আবারও কয়টাস বা যৌন মিলন হয়, আর সেক্ষেত্রে যদি বাই চান্স আবার একটা বেবি চলে আসে, তাহলে মায়ের ক্ষেত্রে সেটা যন্ত্রণাদায়ক হয়ে যাবে। এটা যাতে না আসে, উপরওয়ালা ঠিক করে দিয়েছে এই কমাস এখন হবে না, কারণ সেটা ওভা ফরমেশনেই বন্ধ আছে, তার মানেই তো পিরিয়ডস বন্ধ আছে। তার মানে এখানে কিন্তু সেই অর্থে সেফ জোন। যদি আমরা নেক্সট চ্যাপ্টার বলি তাহলে সেই অর্থে কয়টাস বা যৌন মিলনে উইদাউট এনি প্রোটেকশন সেফ জোন, এখানে বাচ্চা আসবে না। এবার কবে সেটা বলা মুশকিল আছে, মানে একদম শিওর শট গ্যারান্টি দিয়ে এটা বলা যাবে না যে 1 মাস না 2 মাস না 3 মাস, এটা বলা যাবে না। তবে মোটামুটি ল্যাকটেশনাল অ্যামোনেরিয়ার মানেই হলো তাই যে দুগ্ধক্ষরণের সময়ে প্রথম দিকে পিরিয়ডস বন্ধ থাকবে, যেহেতু আগের ক্ষতিটা হয়েছে। আর মাও দেখো একটা ছোট্ট বাচ্চা নিয়ে এখন আছে, এই টাইমে যদি পিরিয়ড শুরু হয় মায়ের ক্ষেত্রেও সেটা অনেকটা হ্যাপার ব্যাপার হয়ে যেতে পারে। তো এটা মোটামুটি গড গিফটেড ব্যাপার স্যাপার এসব, হ্যাঁ, এগুলো হলো।
এছাড়া এছাড়া এবার যদি এগুলো টেম্পোরারি, এবার 45-50-এর মধ্যে পার্মানেন্ট মেনোপজ আসবে। এবার এক্সেপশনাল হতে পারে, কারো 52 হতে পারে, কারো 54 হতে পারে, সেই এক্সেপশনাল। কিন্তু 45 মোটামুটি ধরা হয়। সেই হিসাবেই আমরা সেই ওভার সংখ্যাটাও দেখিয়েছিলাম, 13 ইন্টু একটা মোটামুটি করে দেখিয়েছিলাম যে এই সংখ্যা মোটামুটি রয়েছে। এবারে যেমন ম্যান টু ম্যান যেমন পারমিয়েশনের ক্ষেত্রে ভ্যারি করবে, ওমেন টু ম্যান সেখানে তার মেনস্ট্রুয়াল সাইকেলটাও ভ্যারি করবে, সেটা বলা মুশকিল আছে। মোটামুটি 45 থেকে 50-এ প্রায় সবারই শেষ হয়ে যায়। তার মানে তারপরে আর মা হওয়া সম্ভব নয়। এখন তুমি পেপার দেখে এসছো স্যার 65 বছরে মা হয়েছে, এইসব তো এক্সেপশনাল কেস। ঠিক আছে, এখন কেন? দেখো, হিসাব মতো দেখো, বলছি না সব উপরওয়ালা ঠিক করে দিয়েছে। তুমি বলো 45 বছরের পর একটা ছেলে বাবা হলে কোনো অসুবিধা নেই, কি অসুবিধা আছে? কোনো অসুবিধাই নেই। কিন্তু 45-এর পর একটা মেয়ে যদি মা হয়, তার অবস্থা কি হবে? কারণ 30-এর পর মেয়েদের ক্ষেত্রে হাড়ের অবস্থা এমনিতেই খুব খারাপ, ঠিক আছে, ক্যালসিয়ামের জন্য। এরপর 45-এ হরমোনের তো ব্যাপক এফেক্ট আছে না। যদি 45-এর পরও আমি ধরলাম মেনস্ট্রুয়াল সাইকেল চলতো, তাহলে সেই মহিলা কি হ্যাপাটা নিতে পারতো? 45-এর পর মা হলে সেই মা কি আর সেই বাচ্চাটাকে মানুষ করার যোগ্যতায় আছে? এটাও ব্যাপার আছে। বডিও সাপোর্ট করবে না। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে একটা টাইম পিরিয়ডে প্রথম দিকে যেমন শুরু করেছে, শেষটাও তাড়াতাড়ি করে দিয়েছে। ছেলেদের ক্ষেত্রে কাজ হলো শুধু ডোনেশন, কাজ শেষ। তাহলে এখানে ছেলেদের বয়স 55 হলেও কি এসে গেল, কোনো অসুবিধা নাই। কিন্তু মেয়েদের তো বাকি হাঁপাটা নিতে হবে। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু এর মানে শেষ, মানে টার্মিনেশনটা করে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। নতুন বাচ্চা, বাচ্চার জন্য তো নতুন এনভায়রনমেন্ট তো, বাচ্চা মানে শুধু 25-45 কেন, বাচ্চার এখন প্রথম সারা বছরটাই খুব ইম্পর্টেন্ট, তাই না? মায়ের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা ভাবতে হবে। আচ্ছা, its duration is 28 to 29 days. Menstrual cycle is also seen in other primates. তাহলে এখানে প্রাইমেট গ্রুপ, ম্যামেলস এর ক্ষেত্রে প্রাইমেট আর নন প্রাইমেট দুটো গ্রুপ আছে। প্রাইমেটস এর ক্ষেত্রে দেখা যায় মেনস্ট্রুয়াল সাইকেল, আর নন প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যায় ইস্ট্রাস সাইকেল, ঋতুচক্র, আর এটা রজত চক্র। এখানে রজস্রাব হয় আর ওখানে ঋতুচক্র হয়। মানে একটা সিজনাল বেসে কিন্তু তাদের রিপ্রোডাক্টিভ সাইকেলটা চলে। যারা সিজনাল ব্রিডার রয়েছে, তাদের কেন একটা নির্দিষ্ট সিজনেই রিপ্রোডাকশন হয়? তার উত্তর হলো যে হরমোনাল এফেক্ট। হ্যাঁ, যেমন বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে, যেমন খুব ভালো উদাহরণ কুকুরের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট টাইমে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভেশনটা হয়। দেখো, যারা সিজনাল ব্রিডার রয়েছে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিজনে অ্যাক্টিভেট হয়। এটা কিভাবে? সেটা টেম্পারেচারের উপর বেস করে। ওই নির্দিষ্ট টেম্পারেচারে তাদের জিন অ্যাক্টিভেশন হয়, সেক্সুয়াল হরমোন গুলো সেই টাইমে জেনারেট করে, সেই জন্য তাদের সেক্সুয়াল সেন্সেশন হয়। আর সেই কারণে সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডে তারা যৌন মিলনে মানে উদ্দীপিত উদ্দীপিত হয়। এবার আমরা এনভায়রনমেন্টের 12টা বাজিয়ে দিয়েছি, সেই জন্য এখন সেই টাইম পিরিয়ড ছাড়া অন্য টাইম পিরিয়ডে তারা প্রজননে লিপ্ত হতে পারে। আর এর জন্য দায়ী তারা নয়, এর জন্য দায়ী আমরা। কারণ আমরা শীত গ্রীষ্ম বর্ষার গোটা ব্যাপারটাই ভুলিয়ে দিয়েছি, কখন কোন কাল। সেই জন্য তারাও তো ঠিক করতে পারছে না, তাদের জিন অ্যাক্টিভেশনেও তো সমস্যা চলে এসছে। সেই জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। কোনো দরকার নেই, পরীক্ষায় কোনো আসার ব্যাপার নেই। মেনস্ট্রুয়াল সাইকেল ইনক্লুডস ওভারিয়ান সাইকেল, চেঞ্জেস ইন ওভারি and changes in ovary, and uterine cycle changes in uterus, oviduct and vagina. Menstrual cycle has the following phases. দেখো, প্রথম ফেজ ডে 1 to ডে 5, যাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। যেহেতু এখানে মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেই জন্য এর নাম মেনস্ট্রুয়াল ফেজ। আচ্ছা, যদি এই জায়গাটাই বলি, তাহলে ফলিকল সিলেকশন হচ্ছে, সেম টাইম পিরিয়ড এখানে ফলিকল সিলেকশন হচ্ছে। দেখো, the cycle start with menstrual flow বা bleeding. It lasts for 3 to 5 days. Menstruation occurs if the released ovum is not fertilized. It results the breakdown of the endometrial lining and the uterine blood vessels that come out through vagina. Lack of menstruation indicates pregnancy. It may also be caused due to stress, poor health, etc. দেখো, কোন একটি মহিলার ক্ষেত্রে তার পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, তার মানে দাঁড়ালো তার ক্ষেত্রে প্রেগনেন্সি এসছে প্রাথমিকভাবে। কিন্তু একটা মহিলা ধরো তার বিয়েই হয়নি,
তাহলে তার পিরিয়ডস বন্ধ হওয়া মানে তো প্রেগনেন্সি আসা নয়। তাহলে এখানে আমরা কতদিন পর্যন্ত এই ব্যাপারগুলো একবার দেখবে। দেখো ডে 14-এ ওভিউলেশন, ডে 17-এ অ্যাম্পুলাতে এসে স্পার্মের সঙ্গে মিলিত হওয়া, তারপরের টাইম গুলোতে আস্তে আস্তে এসে ডে 28 এই পর্যন্ত এসে সে ইউটেরাসে পৌঁছাবে। ইউটেরাসে ঘোরাঘুরি করে তারপরে ইমপ্লান্টেশন হবে। এরপর ধরো ডে 29, ডে 30, 31 যদি না থাকে তাহলে ডে 1, মানে তার নেক্সট মান্থের ডে 1, ডে 2, ডে 3, ডে 4 পেরিয়ে যাচ্ছে। মানে মেনস্ট্রুয়ালের যে নেক্সট ডেট, সেই ডেটটা পার করে আরো 7 দিন পেরিয়ে গেছে, এখনো পিরিয়ডস হচ্ছে না। তার মানে এটা একটা মেজর ইন্ডিকেশন প্রেগনেন্সির, যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের ডেট মিস হয়ে যাওয়া। এবার এটা যদি কোনো আনম্যারিড ওমেনের জন্য হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্ট্রেসের জন্য হতে পারে, সেটা পুয়ার হেলথের জন্য হতে পারে, আরো গাদা কারণ আছে। এই ধরো আগের দিন বলছিলাম যে এই যে ধরো ডে 21-এ পর ডে 1 আসছে, এখানে কেন হচ্ছে মেনস্ট্রুয়েশন? তার উত্তর হলো প্রোজেস্টেরন হরমোনের লেভেল কমে যাওয়া, একদম গ্রাউন্ডে চলে আসা। প্রোজেস্টেরন হরমোনের দায়িত্ব হলো এন্ডোমেট্রিয়ামের দেখভাল করা। ভালো করে বুঝবে, এখানেই সব ব্যাপার স্যাপার। প্রোজেস্টেরনের দায়িত্ব হলো এন্ডোমেট্রিয়ামের দেখভাল করা। প্রোজেস্টেরনের অভাব হলেই এন্ডোমেট্রিয়ামের সংকোচন প্রসারণ শুরু হয়ে যায়। তাহলে লো প্রোজেস্টেরন লেভেল মানেই হলো মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ। আর মায়োমেট্রিয়াম যত বেশি কন্ট্রাকশন রিল্যাক্সেশনে যাবে, তত বেশি এন্ডোমেট্রিয়ামকে ঝেড়ে ফেলার দিকে যাবে। তাহলে এখানে প্রোজেস্টেরন লেভেল কমে যাওয়া মানেই মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল। আমরা বলেছিলাম এই লেভেলটাকে বাড়িয়ে রাখা, যার থ্রু দিয়ে এখানে মেনস্ট্রুয়েশন না হওয়া। কারণ প্রোজেস্টেরন লেভেল যতক্ষণ আমি হাই দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা হবে না। এবার দেখো যদি প্রেগনেন্সি আসে, তাহলে এর পরের সিগন্যাল যে নষ্ট হওয়ার কোনো গল্পই নাই। কর্পাস অ্যালবিকান্স অত পরের কথা, এর লেভেল বরং আরো 4 গুণ বাড়বে। তার মানে যেখান থেকে হিউজ প্রোজেস্টেরন ক্ষরণ হবে, আর সেই প্রোজেস্টেরন কন্টিনিউয়াসলি দেখভাল করবে এন্ডোমেট্রিয়ামে। সেই জন্য এন্ডোমেট্রিয়াম নেক্সট ঝরে পড়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ প্রোজেস্টেরন লেভেল না কমলে কখনোই এন্ডোমেট্রিয়াম নাড়াচাড়া, মানে মায়োমেট্রিয়ামের নাড়াচাড়া হবে না, আর কখনোই এন্ডোমেট্রিয়ামকে খুলে ঝেড়ে ফেলে দিতে চাইবে না। বোঝা গেল? সেই কারণের জন্যই আমরা কিন্তু সেই ওষুধের কথাটা বলেছিলাম, যে জাস্ট প্রোজেস্টেরন খেয়ে ব্লাডে এটা শো করানো যে প্রোজেস্টেরন লেভেল কমেনি, তার মানে মায়োমেট্রিয়ামের সংকোচন প্রসারণ হবে না। হলো? এইবার ধরো কোন একটি মহিলা বারবার এইরকম করে ওষুধ খেয়ে খেয়ে ডেট গুলোকে এদিক সেদিক এদিক সেদিক করে দিয়েছে। তাহলে এইরকম ক্ষেত্রেও কিন্তু মানে পিরিয়ডস এর ডেট চেঞ্জ হয়ে যেতে পারে। আবার ধরো কোনো কারণে, এখন তো ধরো মডার্ন এজ, কোনো কারণে ধরো অবিবাহিত অবস্থাতেই ধরো কয়টাস বা যৌন মিলন হয়েছে, এবং একাধিকবার তাকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেতে হয়েছে, অথবা বিয়ের পরই ধরো বাচ্চা নিতে চাইছে না, এখন তারপরেও কোনো প্রোটেকশন ছাড়া তারা বারবার কয়টাস বা যৌন মিলনে লিপ্ত হয়েছে। এখন দেখা গেল তারা ঠিক করেছে 5 বছরের আগে বাচ্চা নেব না, কিন্তু সেই অনুযায়ী তার প্রোটেকশন নাই। দেখা গেল বারবারই বাচ্চা আসছে আর বারবারই নষ্ট হয়েছে, বারবারই বাচ্চা আসছে, বারবার নষ্ট হয়েছে। এরকম 2-3 বার হলে তার এমনিতেই মেনস্ট্রুয়াল সাইকেলে 12টা হয়ে যাবে, আর তার পরবর্তী লেভেলে বাচ্চা আসা তো আরো টাফ হয়ে যাবে। কারণ এই যে যেচে দিচ্ছে না, উপরওয়ালা যেচে দিচ্ছে আর প্রতিবার নষ্ট করছি, তো উপরওয়ালা তো একবার হিসাব নেবে, দেখ এবার মজাটা আর হবেই না, যা এবার যা করবি করগা। তাহলে এই যে ডেট পিছনোর ব্যাপারগুলো, এই অনেক কিছুর সঙ্গে রিলেটেড। সঙ্গে তার যদি শরীর স্বাস্থ্য ভালো না হয়, দেখা গেল একটা মেয়ের ক্ষেত্রে 13, 14, 15 বেরিয়ে যাচ্ছে, তবুও তার মেনে আর কি হচ্ছে না, হতে পারে। ঠিক আছে, এটা হতে পারে। আবার পিরিয়ডস এর ক্ষেত্রে প্রথম 4 দিন 5 দিন যে হবেই এমন নয়, হঠাৎ একদিন পিরিয়ডস হলো, বন্ধ হয়ে গেল, 2 দিন পর আবার একবার পিরিয়ডস হলো, আবার একদিনে বন্ধ হয়ে গেল। এসব অনেক কিছু হতে পারে। এগুলো সবই কিন্তু স্ট্রেসের সঙ্গে সম্পর্কিত, হেলথের সঙ্গে সম্পর্কিত, আরো অন্যান্য ওষুধের সাইড এফেক্টের সঙ্গে সম্পর্কিত। সম্পর্ক আছে, অনেক কিছু সম্পর্ক আছে। দেখো মেয়েদের দেহের হরমোনের সংখ্যা বেশি, তাই মেয়েদের ক্ষেত্রে জটিলতা বেশি। তাই গাইনোকোলজিস্ট দিয়েছে, আমাদের জন্য কাউকে দেয়নি। আমাদের জন্য মেডিসিনের ডাক্তার ধরে দিয়েছে। কারণ আমরা খুব সিম্পল, কারণ আমরা খুব সিম্পল।
ঠিক আছে, আমরা সাধারণভাবে জীবনযাপন করি, আমাদের মধ্যে কোনো কমপ্লিকেশন নেই, জটিলতা নেই, তাই জন্য আমাদের আলাদা ডাক্তার লাগেনি। মেয়েদের ব্যাপারটা এত জটিল যে তাদের জন্য আবার আলাদা ডাক্তার করতে হয়েছে, কারণ সেই জটিলতা বোঝা কিন্তু শুধু মেডিসিনের ডাক্তারের পক্ষে সম্ভব নয়। না, তো নর্মাল গাইনোকোলজিস্ট রয়েছে, কই আমাদের তো কেউ নাই, তার মানে কি দাঁড়ালো? যাকে ঝগড়া করে লাভ নাই, চলো নেক্সট এগুলো যাক। দেখো নেক্সট রয়েছে সেকেন্ড, ঠিক আছে ঠিক আছে, নেক্সট রয়েছে ফলিকিউলার ফেজ, ঠিক তার ব্র্যাকেটে দেওয়া রয়েছে পলিফারেটিভ ফেজ। দেখো তাকাবে, দেখো ওভারির জন্য ফলিকুলার ফেজ আর ইউটেরাসের জন্য প্রলিফারেটিভ ফেজ, ঠিক আছে, কারণ এখানে ফলিকল সিলেকশন দেন ফলিকলের গ্রোথ হচ্ছে, এই এই একই জিনিসে একই সময়ে। দেখো ডে ডে 5 to 13, তাহলে এটাই ফলিকিউলার, এটাই প্রলিফারেটিভ, কারণ এখানে ফলিকলের সিলেকশন দেন ম্যাচিওর এটার জন্য, আর এখানে প্রলিফারেশন হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আর সেই জন্য প্রলিফারেটিভ ফেজ। দুজনের জন্য দুটো নাম ব্র্যাকেটে দেওয়া আছে, ওকে, ওই সেই একই কথাগুলো হয়ে দেওয়া আছে, আর আমি পড়ে পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা নেক্সট রয়েছে ওভিলেটরি ফেজ, দুটোর জন্যই সেম, কারণ এখানে ঠিক যেমন কারণের জন্য ওভিলেশন হয় এখানেও তেমন ভাবেই রয়েছে। ওভিলেটরি ফেজ ডে 14। এবার দেখো কাউরির ক্ষেত্রে তো এমন হতে পারে না ডে 14 মানে ডে 14টি, এমন কি হয় নাকি তাই? এবার 13 to 17 বলা হয়, 13 থেকে 17-র মধ্যে ওভিলেশন হয়। ওভিলেশনের টাইমে কি মেয়েরা বুঝতে পারবে? হ্যাঁ পারতে পারে, যদি মেয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে। যখন ওভিউলেশন হয় তখন বডি টেম্পারেচার সামান্য ইনক্রিজ হয়, জ্বর আসবে বলবো না, তবে বডি টেম্পারেচার খানিকটা বেড়ে থাকবে, এটা বাইরে থেকে সিগন্যাল ওভিউলেশন হচ্ছে। এবার এটা বোঝা কিন্তু সেই মেয়ের ক্ষেত্রেই সম্ভব যদি সে ফিল করতে পারে, এটা কাউরির বাইরের কাউরির ক্ষেত্রে সম্ভব নয় যে টেম্পারেচার মেপে দেখে নেবো যেটা হচ্ছে কিনা, এরকম ব্যাপার নয়। তবে দেহের উত্তাপ নর্মাল দিনগুলোর থেকে ওভিউলেশনের টাইম পিরিয়ডে বেশি থাকবে, তার মানে এটা ওভিউলেশন চলছে, বোঝা গেল? নালে কোনো ইন্ডিকেশন নাই কিন্তু সেই অর্থে। এলএইচ এবং এফএসএইচ এর লেভেল কি হয়, এলএইচ সার্জ কি, এগুলো সব বলা আছে। 4 নম্বরে দেওয়া আছে সিক্রেটারি ফেজ বা লিউটিয়াল ফেজ, কারণ এখানে কর্পাস লিউটিয়ামে কনভার্ট হচ্ছে, সেই জন্য এখানে লিউটিয়াল ফেজ রয়েছে। আর সিক্রেশন হচ্ছে আফটার ওভিউলেশন গ্রাফিয়ান ফলিকল ইজ ট্রান্সফর্মড into to a yellow endocrine mass called corpus luteum. It secretes progesterone. প্রোজেস্টেরনের কাজ কি রয়েছে দেখো, makes vascular thickened soft and the uterus gets ready for the implantation, আর inhibits the FSH secretion to prevent development of the second ovarian follicle. খুব ইম্পর্টেন্ট লাইন, এটা একবার দেখবে। বলছি যেমন প্রোজেস্টেরনের কাজ, যেমন এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে আরো ঠিক করা, আরো ভাস্কিউলার করা মানে আরো ব্লাড ভেসেল যুক্ত করা, এবং বেশি করে সফট ভাবে তৈরি করা যেহেতু ইমপ্লান্টেশন হবে, ঠিক একই রকম আরেকটি মানে উল্টো কাজও রয়েছে, সেটা হলো এফএসএইচ এর নেগেটিভ ফিডব্যাক দেওয়া, যেন এফএসএইচ এর ক্ষরণ না হয়, কারণ এফএসএইচ এর ক্ষরণ মানেই নতুন একটা ফলিকলের জন্ম দেওয়া, আর সেটা চাইছে না। তার কারণ প্রতিবারের উদ্দেশ্যটা তো ভাবতে হবে, স্পাম পেলো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রতিবারে তো একই উদ্দেশ্য এটা হয় যে এবার বুঝি স্পাম পাবো। তাহলে সেই অর্থেই প্রোজেস্টেরনের এটা একটা কাজ যে প্রোজেস্টেরন যতদিন থাকবে দেখো এফএসএইচ ততদিন লো থাকবে, প্রোজেস্টেরন যখন গ্রাউন্ড এলো এফএসএইচ তখন উল্টে লাগলো, তাই না? তার মানে এটা জানাচ্ছে যে প্রোজেস্টেরন, যেমন আমরা এটা খুব ভালো করে বুঝলাম যে প্রোজেস্টেরন হাই থাকা মানে পিরিয়ডস হবে না, ঠিক তেমন ভাবেই তুমি বোঝো প্রোজেস্টেরন যতদিন হাই থাকবে তার মানে এফএসএইচ লো থাকবে, এটা নেগেটিভ ফিডব্যাকে কাজ করে। প্রোজেস্টেরন লো হলে এফএসএইচ হাই হবে, তার মানে আবার একটা ফলিকল সিলেকশন হবে, একদম মানে একে অপরের বিপরীত কাজের দ্বারা এরা ইন্টারাক্ট করে রেখেছে, ফলে এমনি নর্মালি এগুলো রেগুলেট করে। এবার ওই যে বললাম এই নর্মাল সাইকেলকে তুমি যদি ব্রেক করো কোনো কারণে, তাহলে সব হরমোন গুলোই গন্ডগোল করে ফেলে, আর এর জন্যই জটিলতায় ভরে যায়। প্রেগনেন্সি পিরিয়ডে আরো কিছু হরমোন অ্যাড হয়, সেই জন্য প্রেগনেন্সি পিরিয়ডে জটিলতা আরো বেড়ে যায়, কারণ একটা হরমোন আরেকটা হরমোনকে প্রভাবিত করে, তো সেখানে আরো হরমোন অ্যাড হওয়ার জন্য অনেকজন মিলে ঝামেলা শুরু করে দেয়,
সেই জন্য বডিতে অনেক কমপ্লিকেশন আছে, অনেক জটিলতা আছে। হলো, মেনোপজ টেনোপজ সম্পর্কে বলে দিয়েছি আমরা। হলো, মেনস্ট্রুয়াল হাইজিন, এটা পড়া না পড়া একই ব্যাপার। টেক বার্থ অ্যান্ড ক্লিন বডি রেগুলারলি। দেখো, মেনস্ট্রুয়াল সাইকেল নন প্রাইমেট গ্রুপে কেন হয় না, তার কারণ দেখো, প্রাইমেট গ্রুপে যারা রয়েছে তারা কম বেশি সবাই একটু অ্যাডভান্স, হ্যাঁ মানুষের মতো নয়, কিন্তু তাদের অ্যাডভান্স লেভেল রয়েছে। এই বিষয়টা একটা হাইজিনের ব্যাপার রয়েছে, কারণ এটাকে যদি ঠিকঠাক ভাবে যদি মানে ক্লিয়ারলি না থাকা যায়, তাহলে সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যাওয়ার প্রবাবিলিটি অত্যন্ত বেশি। আর সেই জন্য এখানে হেলথ হাইজিন মেনটেন করা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য সমস্ত ম্যামালস এর জন্য কিন্তু এই প্রসিডিওর দেওয়া নাই, কারণ তারা এটাকে মেনটেন করতে পারবে না, সেই জন্য ইনফেকশন হবে, আর সেই কারণের জন্য অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, ওভারি, ইউটেরাস, ওভারি সবেতেই ইনফেকশন হয়ে যেতে পারে, সেই জন্য এগুলো দেওয়া নাই আর কি। এগুলো সব ইউজ স্যানিটারি ন্যাপকিনস অর ক্লিন হোমমেড প্যাডস, এগুলো আগেকার দিনে হতো, এখন সবই স্যানিটারি ন্যাপকিনে কনভার্ট হয়ে গেছে। যদি প্রত্যন্ত গ্রামে যাওয়া যায়, আজও হয়তো হোমমেড প্যাডস ইউজ করা হয়, কিছু না কাপড়ের টুকরোকে ফোল্ড করে করে যেমন ন্যাপকিন হয় তেমন ভাবেই এগুলোকে ইউজ করা। এগুলো আগের দিনে খুব চলতো, এখন কম বেশি সবাই বড়লোক হয়ে গেছে বিভিন্ন প্রজেক্টের কারণে, সেগুলো নিয়ে আলোচনা নয় বা করলাম। ঠিক আছে, চেঞ্জ দেম আফটার এভরি 4 to 5 hours অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। প্রত্যেক 4-5 ঘন্টার অন্তর পরিবর্তন করতে হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন অ্যাড দেখাবে। কেউ বলবে 24 ঘন্টায় চলে যাবে, কেউ বলবে 12 ঘন্টা চলে যাবে, কেউ বলবে 6 ঘন্টা চলে যাবে। এবার কার কেমন চলবে সে আমার জানা নেই। আচ্ছা, ডিসপোজ দ্য ইউজ ন্যাপকিনস অর প্যাডস প্রপারলি, ডু নট থ্রু দেম ইনটু দ্য। দেখো, আমরা এগুলো খুব সাধারণ ভাবে দেখা যায়, সকালবেলা উঠে বাড়ি থেকে বেরোবে, দেখবে হয়তো গোটা পাড়া ময় করে রেখেছে এই ন্যাপকিন, কুকুরে ছিঁড়ে ঘেটে একাকার করে রেখেছে, গোটা পাড়ার নোংরা করে রেখেছে। তো এগুলো কুকুর তো দায়ী, কিন্তু যে ফেলেছে সেও দায়ী, কারণ সে একটা প্রপার ওয়েতে ফেলে নাই। এটা অবশ্যই হাইজিনের ব্যাপার, আর সেই জন্য এগুলো প্রপার ওয়েতেই কিন্তু এগুলো মানে ডিসপোজ করতে হয়। ঠিক আছে, মানে কুকুরের অপশন থাকবে কেন? আফটার হ্যান্ডলিং দ্য ন্যাপকিন হ্যান্ডেল, ব্যাস হয়ে গেল। চলো দেন ফার্টিলাইজেশন। কি হয়েছে? দেখো, ফার্টিলাইজেশন একটু ভালো করে দেখবে। ফার্টিলাইজেশন প্রসেস ডিউরিং কপুলেশন, আগে আমরা এনসিআরটি অনুযায়ী খানিকটা পড়ে নিই, তারপরে আমরা ফার্টিলাইজেশন আসছি ডাইরেক্টলি। হ্যাঁ, আমরা আমাদের মতো করে অবশ্যই পড়বো, এনসিআরটি লাইনগুলোকে একবার দেখবো। ডিউরিং কপুলেশন, semen is released by the penis into vagina, it called insemination. আমরা আগেই ইজাকুলেশন আর ইনসেমিনেশনের পার্থক্য বলে রেখেছি, আশা করি আর বলতে হবে না।
তাহলে ফিমেল ভ্যাজাইনাল রিজনের মধ্যে যখন ইজাকুলেশন হচ্ছে সেটাকে ইনসেমিনেশন বলা হচ্ছে। Fusion of sperm with ovum is called fertilization. It occurs the ampullary region of the fallopian tube. Ampullary region হলো সেইটা যেটা fallopian টিউবের সবচেয়ে মোটা অংশ, সবচেয়ে বড় অংশ। এটা ampullary রিজনে, এই অংশে ফার্টিলাইজেশন হবে। আচ্ছা, ফার্টিলাইজেশনের প্রসিডিওর এখানে বলা আছে। স্পার্ম ভ্যাজাইনাতে পড়বে, তারপর সার্ভাইকাল ক্যানেলের থ্রু দিয়ে ইউটেরাসে যাবে, তারপরে ইস্টমাস হয়ে অ্যাম্পুলাতে পৌঁছাবে উল্টো দিকে। ওভা ওভারি থেকে ওভা সিক্রেশন হবে এবং সেই ওভা অ্যাম্পুলা থেকে পৌঁছাবে। অ্যাম্পুলারি রিজনে গিয়ে তারা ফার্টিলাইজেশন করবে এবং তারপরে ফার্টিলাইজেশনের পরবর্তী পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস গুলো ঘটবে। তার মানে একটা রিপ্রোডাকশনের ক্ষেত্রে যেমন হয় প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। তাহলে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস মানে হলো গ্যামেটোজেনেসিস আর ফার্টিলাইজেশন তো আমরা পড়বো, আর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস মানে হলো এমব্রায়োজেনেসিস, এমব্রায়ো ফর্মেশন। ক্লিয়ার? তাহলে গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োজেনেসিস, এই তিনটে প্রসিডিউরের মাধ্যমে গোটা রিপ্রোডাকশন প্রসিডিউর চলবে। Fertilization happens only if the ovum and sperms are transported simultaneously. So all copulations do not lead to fertilization and pregnancy. আমরা আগের দিনে এই নিয়ে কথা বলছিলাম যে এই যে ধরো যারা চাইছে যে বাচ্চা আসুক, দেখা যায় তাদের ক্ষেত্রে অনেক জটিলতা। তারা বিভিন্ন রকম ভাবে সমস্ত ডেট ধরে কপুলেশনের মাধ্যমেও উইদাউট এনি প্রোটেকশন তারা বাচ্চা আনতে পারছে না। অথচ দেখা গেল অ্যাক্সিডেন্টালি হয়ে যাওয়া কোনো কিছু, হয়তো সেটাই বাচ্চা নিয়ে চলে এলো, এ সবই কপাল। বোঝা গেল? এখন কি চাইছে আর কি চাইছে না সেই অনুযায়ী কপালটা হচ্ছে। যদি বাচ্চা চাইছে তাহলে না আসাটা তার খারাপ কপাল, আর যদি বাচ্চা চাইছে না তাহলে তার চলে আসাটা খারাপ কপাল। এখন এটা বড় জটিল ব্যাপার, ঠিক আছে, যে ওই যে বললাম ভাগ্য, হ্যাঁ, মানে তবে সিম্পল সায়েন্সে যদি আসি তাহলে ওই থার্ড উইক, সেটা হলো বাচ্চা নেওয়ার জন্য, ফার্টিলাইজেশনের জন্য গ্রিন জোন, আর না নেওয়ার জন্য রেড জোন। এই টাইমকে অ্যাভয়েড করতে হবে যদি বাচ্চা না নিতে চাই, আর বাচ্চা নিতে চাইলে এই টাইমটাতেই কপুলেশনে যেতে হবে। ওকে, সেই জন্য এখানে কিন্তু গ্যামেটস এর যে ট্রান্সপোর্টেশন সেটা সাইমালটানাসলি ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। A sperm contact with zona pellucida, it includes the changes the membrane, এইসব বলতে গেলে আমাদের আরো ডিটেলসে আগে থেকে আলোচনা করতে হবে। ওকে, দেখো, তো প্রথমেই যদি আমরা বলি যে ফার্টিলাইজেশন প্রসেসে, সেটা হলো ইনসেমিনেশন। ওকে, ইনসেমিনেশন হলো স্পার্ম এলো, তাহলে এরপর যেটা হবে সেটা হলো ক্যাপাসিটেশন। একটু মন দিয়ে শুনবে। ক্যাপাসিটেশন কি? দেখো, একটা স্পার্ম যখন এপিডিডাইমিসে ছিল, নিশ্চয়ই মনে আছে এপিডিডাইমিস, অত যত্ন করে আনলাম না, জাস্ট আনলাম। একটা স্পার্ম যখন এপিডিডাইমিস রিজিয়নে ছিল, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, সেই হুডের মতো যে অংশটা, সেই অংশটায় থাকাকালীন তার বাইরের দিকে একটা গ্লাইকোপ্রোটিনের লেয়ার চাপে স্পার্মের প্রোটেকশনের জন্য। কারণ যাতে স্পার্মটা ভ্যাজাইনাল রিজনের পিএইচ এসে সাথে সাথে নষ্ট না হয়ে যায়, সেই কারণের জন্য। এই লেয়ারটা থাকাকালীন স্পার্মের মোটিলিটি পাওয়ার নাই, মানে চলন ক্ষমতা নাই। এটা আনতে গেলে মোটামুটি 6 ঘন্টা মতো টাইম লাগে, 6 আওয়ার্স। অনেক বিষয় আছে, টুকটাক বিষয় অনেক আছে। সেটা হলো বাচ্চা যদি নিতে হয় তাহলে কপুলেশনের রাতে বেলা যাওয়াই ভালো, কারণ বেশিক্ষণ ধরে স্পার্ম ভ্যাজাইনাল রিজিয়নে থাকার সম্ভাবনা থাকে। দিনের বেলা হলে চান্স কম থাকবে, কারণ কপুলেশনের পর নিশ্চয়ই 6 ঘন্টা শুয়ে থাকছে না, তাহলে সেক্ষেত্রে স্পার্ম বা সিমেন বেরিয়ে আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে। আর সেই কারণের জন্য এখানে কিন্তু বলছি না যে ইম্পসিবল, আমরা বলছি সুযোগ বেশি রয়েছে যদি রাত্রের দিকে কপুলেশনে যাওয়া যায়। ক্লিয়ার? এইসব পড়তে গেলে লজ্জা করলে হবে না।
লজ্জা শরমটা বাইরে রেখে এসে হিউম্যান রিপ্রোডাকশন আর রিপ্রোডাক্টিভ হেলথ করে নিতে হবে, তারপর আবার লজ্জা মাথায় চাপিয়ে নিতে হবে। না হলে কি অনেক কিছুই প্রশ্ন অধরা থেকে যাবে। প্রশ্ন যদি করতে হয়, সব যদি জানতে হয়, বায়োলজি পড়ছি মনে করে পড়তে হবে। যদি ভাবি ওই রকম কিছু, তাহলে মুশকিল হয়ে গেল। হ্যাঁ, নর্মাল ভাবতে হবে বায়োলজি করছি, হ্যাঁ ওই রকম কিছু না, আমরা বায়োলজি পড়ছি, ঠিক আছে, নর্মাল ব্যাপার। আজকে যদি ক্লাস 5 থেকে সেক্স এডুকেশন চালু থাকতো, তাহলে আজকে যে অপরাধমূলক কাজগুলো হচ্ছে এগুলোর সম্ভাবনা অনেক কম থাকতো, অবভিয়াসলি অনেক কম থাকতো। আমাদের দেশে সেক্স এডুকেশন চালু নেই বলেই এত অধঃপতন, মানুষের মনে এত কিউরিসিটি, বাচ্চাদের মন থেকে এত কিউরিসিটি, আর সেটাই তো অপরাধ প্রবণ করে তুলেছে মনটাকে। এমন নয় যে ধীরে বয়সে গিয়ে অপরাধ প্রবণ হয়েছে মনটা, অনেক বাচ্চাবেলা থেকেই অপরাধ প্রবণ হয়ে গেছে মনটা, আর সেই জন্য এরকম অবস্থা। সুতরাং সবকিছু জানিয়ে দেওয়া আর কিছু লুকিয়ে রাখা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যখনই এই শুধু দুটো পেন আমি এরকম করে নিয়ে ঘরে ঢুকবো, তখনই মনে অনেক কি আছে, কি আছে হাতে, কিন্তু আমি যদি পেন দুটো এরকম করে নিয়ে ঢুকতাম, বুঝলাম? সুতরাং কিউরিসিটি ব্যাপারটা থেকে যাচ্ছে বাচ্চাদের মন থেকে, আর সেই জন্য সেটা জানাতে আমাদের মতো দেশগুলোর 50%-এর বেশি ছেলে মেয়ে গোল্লায় চলে যাচ্ছে, তাদের কেরিয়ার হচ্ছে না, শুধু একই কারণের জন্য, সেটা হলো তারা অন্য কিছুতে মত্ত আছে। বোঝা গেল? তো এটার কারণ হলো সেক্স এডুকেশন চালু না করা। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করা উচিত অনেক তাড়াতাড়ি, কারণ এগুলো যখনই জানিয়ে দেওয়া যাবে, তখন কিন্তু ছেলে মেয়েদের মধ্যে এই সমস্ত ঘটনাগুলি আর ঘটবে না। কারণ সবই তো মানে সেই অর্থে খুললা, অত জানার বোঝার কিছু নাই, সবই তো জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো জানার ইচ্ছা অনেক কমে যাবে, তাতে ভালো হবে, আলটিমেট উন্নতি হবে। হ্যাঁ, মানে ফোকাসটা ওইসব বিষয় না থেকে অন্য কাজে, মানে পড়াশোনা বা এইসব রিলেটেড ইমপ্রুভমেন্টে ইনভলভ হবে। 6 ঘন্টা টাইম ক্যাপাসিটেশনের। ক্যাপাসিটেশন মানে হলো এই যে স্পার্ম তার মোটিলিটি পাওয়ার ফিরে পাওয়া, ফিরে পাওয়া বলবো না, মোটিলিটি পাওয়ার আশা, ছিল কবে যে ফিরে পাবে, আশা। ঠিক আছে, তাহলে এখানে কি হয় দেখো, সব ব্যবস্থা করা আছে। ভ্যাজানাল রিজিয়নের যে পিএইচ লেভেল ডাউনে থাকা, মানে অ্যাসিডিক থাকা, সেই কিন্তু এখানে হেল্প করবে এই গ্লাইকোপ্রোটিনের লেয়ারটাকে ছাড়িয়ে দিতে, মানে এটা সাপে বড় হয়ে গেল। তাহলে স্পার্মের কাছে ওই খোলসটা ছাড়ার জন্য উপযুক্ত পরিবেশ কিন্তু ভ্যাজানাল রিজিয়নে দিয়ে দিল। যখনই ভ্যাজানাল রিজিয়নের পিএইচ এর জন্য এই কোটিংটা ছেড়ে গেল, তখনই ক্যালসিয়াম ইনকর্পোরেশন, মানে ক্যালসিয়াম ইনসার্শন শুরু হয়ে যায়, আর যেটা বাসি মেনে আছে। তাহলে ক্যালসিয়াম ইনসার্ট করতে শুরু করলো, প্লাজমা মেমব্রেনের পারমিয়াবিলিটি বেড়ে গেছে টু ক্যালসিয়াম আয়ন। তাহলে ক্যালসিয়াম আয়ন ভেতরে ঢুকতে শুরু করলো, যখনই ক্যালসিয়াম আয়ন ঢুকবে তখনই ফ্লাজেলার মুভমেন্ট শুরু হয়ে যাবে, কারণ ফ্লাজেলার মুভমেন্টে ক্যালসিয়াম আয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাস, তাহলে এই 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 গোটা ডিউরেশনটা কিন্তু 6 ঘন্টা মতো লাগে এই গোটা ঘটনাটি ঘটতে। তার মানে স্পার্ম এখানে তার মোটিলিটি পাওয়ার পেয়েছে, তার মানে স্পার্ম যাওয়ার জন্য রেডি। এরপর এ সার্ভাইকাল জোন দিয়ে এগোতে থাকছে। এখন দেখো সব স্পার্ম যে যাবে এমন তো নয়, কারণ সব যদি যেত তাহলে তো সেই অর্থে এত স্পার্ম লাগতো না, সবাই যেতে পারবে না। এটা ওই ডারউইনের ন্যাচারাল সিলেকশনের মতোই, যে যারা যোগ্য তারা গিয়ে পৌঁছাবে, যারা অযোগ্য তারা মাঝপথে বাদ যাবে। বুঝা গেল? এটা কাইন্ড অফ রেস। যে দেখো এইখানে 6 ঘন্টা টাইম নিচ্ছে, এইখান থেকে এখানে আসতে 5 মিনিট টাইম লাগে, এইখান থেকে এখানে আসতে 5 মিনিট টাইম লাগে, এখানে 6 ঘন্টা টাইম লাগছে। মানে মোটিলিটি পাওয়ার চলে এলে যেতে বেশিক্ষণ লাগবে না। এবার বিষয় হলো যে এখানে যে স্পার্ম গুলো কোয়ালিটি ভালো না, সেই স্পার্ম গুলো এমনিতেই হাঁপিয়ে পড়বে। আর ইউটেরাইন ওয়ালে ফ্যাগোসাইটোটিক সেল আছে, তারা খপাক খপ তাদেরকে খেয়ে নেবে, কোনো টাইম লাগাবে না। যেটা আমরা আইইউডি তে ব্যবহার করি, স্পার্মের হাঁপিয়ে যাওয়াটা হেল্প করায়, আর যাতে ওইগুলোকেই ধরে নেয় যে ফ্যাগোসাইটোটিক সেল যে এগুলো অচল, এগুলো যাবে না, পারবে না, এগুলোকে নষ্ট করে দিতে হবে। এটা বলছে ফিজিওলজি। তাহলে যে স্পার্ম গুলো এখানে ঠিকঠাক কোয়ালিটির না, সেই স্পার্ম গুলো কিন্তু অনেক আগেই তারা হাঁপিয়ে যাবে, তারা বিভিন্ন জায়গাতে তারা হাঁপাবে, এখানে আটকাবে কিছু ফ্যালোপিয়ান টিউবের যে
ফ্লাজেলা, হ্যাঁ, সিলিয়া, সে সিলিয়াতে অনেক আটকে যাবে। যদি 10 কোটি স্পার্ম এখানে রিলিজ করে, আলটিমেট 6 থেকে 7 কোটি এখানে পৌঁছাবে, বাকি প্রায় 3 থেকে 4 কোটি মাঝপথে হারাবে, কারণ তারা অযোগ্য ছিল। হলো? তারপরে যারা ওখানে গিয়ে পৌঁছেছে তারা কম বেশি সবাই যোগ্য। এই যে একটা স্পার্ম যদি ঠিকঠাক না হয়, তাহলে ওভার সঙ্গে ফিউজ করার পর সেই জাইগোটটি ঠিকঠাক হবে না, তার মানে বেবিটার ক্ষেত্রে গন্ডগোল আসবে। তার মানে বেস্ট কোয়ালিটি স্পার্ম এখানে সিলেকশন হয়, যেটা আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশনে করতে পারি না। কেন? কারণ সেখানে প্রসিডিওরটা আর্টিফিশিয়াল। আমরা 5টা 7টা 10টা স্পার্ম দিয়ে সেখানে ফিউজ করানোর চেষ্টা করি, একজনই করবে। যদি এখন ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনের ব্যাপার আছে, সেটা আরো অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নাই, সেটা অন্য। কিন্তু আমরা নর্মালি বলছি যে একটা বেবির সঙ্গে, একটা নর্মাল বেবির সঙ্গে টেস্ট টিউব বেবির এত পার্থক্য কেন? কারণ নর্মাল বেবিতে দেখো স্পার্ম সিলেক্টেড করা আছে, স্পার্মের সিলেকশন প্রসিডিওরে স্পার্ম সিলেক্ট হয়েছে, একটা বড় লড়াইয়ের পরে সে একটা ভালো স্পার্ম এখানে ফিউজ করেছে। আর যখন আর্টিফিশিয়ালি হচ্ছে, ইন ভিট্রো হচ্ছে, এটা ইন ভিভো, দেহের মধ্যে হলে ইন ভিভো, বাইরে হলে ইন ভিট্রো। যখন দেহের বাইরে হচ্ছে, ইন ভিট্রো হচ্ছে, টেস্ট টিউব বেবি, তখন কিন্তু আমরা আমাদের মতো করে সিলেকশন করিয়ে তাকে ফিউজ করাচ্ছি। সুতরাং সেখানে বেস্ট কোয়ালিটি স্পার্ম আছে এটা আমরা বলতে পারি না। আর সেই জন্য নর্মাল বেবির সঙ্গে টেস্ট টিউব বেবির পার্থক্য থাকবেই, প্রথম কিছু বছর অন্তত পক্ষে থাকবে। একটু বড় হয়ে গেলে আর হয়তো কিছু থাকবে না, তখন সব হয়ে যাবে, আর কি কি বোঝা যাবে না। প্রথম দিকে অবশ্যই সোনার চামচ নিয়ে বড় হতে হবে, হ্যাঁ, মানে একটু, মানে হ্যান্ডেল উইথ কেয়ার আর কি। বোঝা গেল? এবার এখানে ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিং অলরেডি আগের দিন বলা আছে। জোনা পেলুসিডা যে লেয়ার, আমাদের তো আঁকতেই হবে, তো একবার এঁকে দিই। দেখো, সাপোজ এটা, এটা ধরো সাপোজ ভিতর থেকেই আঁকি, তাহলে জায়গাটা আমরা বেশি পাবো। ওকে, তাহলে এটা হলো ভাইটালাইন মেমব্রেন, আর এটা হলো জোনা পেলুসিডা, আর এটা হলো পেরিভাইটালাইন স্পেস, তাই তো? এই 3 জায়গা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বাইরের দিকে করোনা রেডিয়েটা। নামগুলো লিখছি না, আমার মনে হয় লেখার দরকার নেই, আগের দিনও লিখেছিলাম, ঠিক আছে, না পড়লে তো কিছু করার নেই। মোটামুটি একটা জায়গা যেখানে ভেদ করবে সেই জায়গাটা মোটামুটি। দেখো, এই যে স্পার্ম গুলো এখানে অ্যাক্টিভেট হয়েছিল, স্পার্ম গুলো একটা ওভারের দিকেই ছুটবে, একটা সাইডেই ছুটবে ফ্যালোপিয়ান টিউবের দিকে। কারণ ওখানে কেমোট্যাকটিক মুভমেন্টের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলাম, যে স্পার্মের মাথায় যেমন অ্যান্টি ফার্টিলাইজিং আছে, তেমন জোনা পেলুসিডা লেয়ারে ZP3 প্রোটিন আছে, যে ফার্টিলাইজিং এর কাজ করছে। আর এদের দুজনের আকর্ষণই কিন্তু ছুটছে, মানে অ্যাকচুয়ালি স্পার্ম যাচ্ছে। আর এটি একটি উগামাস টাইপের রিপ্রোডাকশন, সুতরাং ওভা কোথাও যায়নি, ওভাকে এখানে আনা হয়েছে, স্পার্ম যাবে, ডিফিউজ করবে, উগামাস টাইপ, অ্যাডভান্স টাইপের রিপ্রোডাকশন। আচ্ছা, স্পার্ম যখন পৌঁছালো, আমরা ধরে নিলাম স্পার্ম করোনা রেডিয়েটা জোন গুলোতে চলে এসছে, তাহলে এরকম 6-7 কোটি স্পার্ম এখানে এসে হাজির। এরপর কি হবে? এরপর যেটা হবে, এই যে জায়গাটা আমরা জানি এটাকে অ্যাক্রোজোম বলা হয়, তাই তো? এই অ্যাক্রোজোমাল রিজিয়নে বিভিন্ন ধরনের এনজাইম আছে, যেমন হায়ালিউরোনিডেজ, যেমন জোনা লাইসিন, স্পার্ম লাইসিন, এই সমস্ত এনজাইম আছে, যারা অ্যাকচুয়ালি এই যে লেয়ার গুলো রয়েছে সেই লেয়ার গুলোকে ভেদ করতে সাহায্য করবে। আর প্রাইমারি লেভেলে অবভিয়াসলি করোনা রেডিয়েটা। ওকে, কিভাবে? সেটা হলো, একটা স্পার্মকে যদি আমরা একটু বড় করে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। সেটা হলো, এর মাথায় যে টুপির মতো অংশটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি ডাইলিউট হয়ে যায়, দিয়ে এই সেলগুলোর সঙ্গে ফিউজ করে যায়, মেমব্রেন টু মেমব্রেন ফিউজ করে, আমরা বারবার আলোচনা করেছি আগে থেকে। তার মানে এই যে সামনের দিকের অংশে, মানে অ্যাক্রোজোমে যে এনজাইম ছিল, সেই এনজাইম এখন সেলের মধ্যে ঢেলে দিয়েছে, আর সেগুলো তো ড্যামেজ করাই কাজ, তো সেল ড্যামেজ করবে। তার মানে এরা যখনই এরকম করে ফিউজ করতে থাকবে, তখনই কিন্তু সেই সেলগুলো ড্যামেজ হবে। দেখো, এখানে একজন ফার্টিলাইজ করানোর জন্য
বহুজন তাদের জীবনে আত্মাহুতি দেবে, ঠিক আছে? কারণ এক একটা স্পার্ম যখন তার মানে এনজাইম গুলোকে রিলিজ করে দিচ্ছে, তারপরে কিন্তু তাদের আর বাঁচা সম্ভব নয়, তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে এরকম দেখতে গেলে প্রচুর স্পার্ম এখানে নিজে নিজে নষ্ট হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে ক্রমশ রাস্তা তৈরি করতে থাকবে। এবার গোটাটা যদি আমি 3D তে ভাবি, তাহলে বিভিন্ন জন বিভিন্ন পথ ধরে রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এখন দেখা গেল রাস্তা তৈরি করার জন্য একজন দেহ প্রাণ দিল, আর একজন ফাঁকতালে ঢুকলো। কারণ ব্যাপারটাই তো সেরকম, তাই না? একজন প্রাণ দেবে আর একজন ফাঁকতালে ঢুকবে, এটাই তো বিষয়। কারণ এই স্পেস গুলোকে তৈরি করতে হবে। তার মানে এইভাবে করোনা রেডিয়েটার সেল ড্যামেজ করতে করতে বিভিন্ন স্পার্ম কিন্তু এগিয়ে চলছে এবং প্রচুর স্পার্ম ড্যামেজ হচ্ছে। দেখো শোনো, এখানে যখন এইভাবে স্পার্ম গুলো করোনা রেডিয়েটার সেলকে ড্যামেজ করে যাচ্ছে, জোনা পেলুসিডা একটি ইম্পর্টেন্ট লেয়ার, যে লেয়ারে টাচ করা মানে হলো বাকি স্পার্মদের আর না ভেতরে যাওয়া। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আসবে, সেটা হলো পলিস্পার্মি প্রিভেনশন। তাহলে পলিস্পার্মি প্রিভেনশন, তো এখানে দুটো পলিস্পার্মি প্রিভেনশন হয়েছে। সেটা হলো ফার্স্ট পলিস্পার্মি প্রিভেনশন অ্যান্ড স্লো পলিস্পার্মি প্রিভেনশন। এখানে ফার্স্ট মানে কিন্তু ওই ফার্স্ট দেওয়া নাই, কিন্তু ফার্স্ট দেওয়া আছে। তো দু রকমের ভাবে পলিস্পার্মি প্রিভেনশন হবে, ভালো করে মন দিয়ে শুনবেন। পলিস্পার্মি কি? একাধিক স্পার্ম গিয়ে যদি একটা এগে ফিউজ করিয়ে দেয়, তাহলে সেটা হবে পলিস্পার্মি। আর যেটা আমাদের কাছে একদমই কাম্য নয়, কারণ এগের কাছে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস নাই, সেটা আবার ক্রোমোজোমাল লেভেলে আছে। আর স্পার্মের কাছে একটাই নিউক্লিয়াস আছে, তাহলে দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ফিউজ করে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হবে, তাহলে আমাদের অল্টারনেশন অফ জেনারেশন কমপ্লিট হবে। কিন্তু যদি একাধিক স্পার্ম গিয়ে ভেতরে ঢোকে, তাহলে কি 3R হবে নাকি? তার মানে এখানে হবে না। বোঝা গেল? এটা অ্যাবনর্মালিটি, এটা হতে দেওয়া যাবে না। আর সেই কারণের জন্য দুটো ব্যবস্থা রেখেছে এখানে। কি রকম করে? ফার্স্ট পলিস্পার্মি প্রিভেনশন এরকমের, ধরো তোমার বাড়িতে চোর এসছে, ঠিক আছে? এবার চোর এসছে দুটো, আর ধরো মেম্বার আছে 3টে। কোন রকমে পাকড়াও করে, কোন রকমে ধরে পাকড়াও করে রেখেছো, দিয়ে চেঁচাতে লেগেছো, চোর চোর করে চেঁচাতে লেগেছো। এবার বাকি পাড়া প্রতিবেশী এসে গোটা ব্যাপারটাকে ম্যানেজ করবে, ধোলাই টোলাই দেওয়ার ব্যাপার আছে, ম্যানেজ করবে। এই যে প্রথম তোমরা 3জন মিলে যে কাজটা করেছো, সেটা হলো ফার্স্ট পলিস্পার্মি প্রিভেনশনের কাজটা করেছো। কিন্তু বেশিক্ষণ না, কারণ চোরের গায়ে প্রচুর শক্তি, তেল মেখে এসছে, খালি গায়ে এসছে, আবার সে কিন্তু পিছলে পালাবে। সেই জন্য বেশিক্ষণ এটা না, এটা স্লো, এটা খুব তাড়াতাড়ির মধ্যে যতটা সম্ভব ততটা করা হয়েছে। এরপর কিন্তু ফুললি প্রোটেকশন দিতে গেলে তাকে কিন্তু স্লো পলিস্পার্মি প্রিভেনশনেই আসতে হবে, আর যেটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট। ওকে, তাহলে কি হয় দেখো, এখানে যেটা হয় সেটা হলো নর্মালি স্পার্মের, বগলে হবে না, দেখো এখানে জোনা পেলুসিডাই ছিল ZP3 প্রোটিন, যার টানেই কিন্তু স্পার্ম অ্যাকচুয়ালি এখানে এসে হাজির হয়েছে, তাই তো? এটাই তো ফার্টিলাইজিং অ্যান্টিবডি, এখনো তো টান টেনে ছুটছে। টান তো এখানে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এখানে গিয়ে অ্যাটাচ করলো। তাহলে এখানে এরপর ডাইলিউট হবে মেমব্রেনটা, তারপরে এখানে যে নিউক্লিয়াসটি আছে, সেই নিউক্লিয়াসটি পেরিভাইটালাইন স্পেস হয়ে ভিতরে ঢুকবে। হলো? তাহলে যখন এ ঢুকবে তখন বাকি কোনো অংশ ঢুকবে না। তার মানে তার টেল রিজিয়ন, মিডিল পোর্শন, হেডের বাকি পোর্শন, কোনো অংশ কিছু ঢুকবে না, সব ছেড়ে দিয়ে চলে যাবে, শুধুমাত্র নিউক্লিয়াসটি ভেতরে ঢুকবে। এখন বিষয় হলো বাকিটা তো ঢোকার চেষ্টা করছে এখনো, তাহলে বাকিদের কিভাবে আটকানো যাবে? আর সেটাই এখানে পলিস্পার্মি প্রিভেনশন। এবার কিভাবে? সেটা হলো যে স্পার্মের যে
চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ, সেটা নেগেটিভলি চার্জড। ওকে। আর এই যে ভাইটালাইন মেমব্রেন, যেটা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন, তার যে চার্জ সেটা হলো বাইরের দিকে পজিটিভ আর ভিতর দিকে নেগেটিভ। বাইরের দিকে পজিটিভ, ভিতর দিকে নেগেটিভ। আচ্ছা, এই নেগেটিভ এবং পজিটিভ চার্জের জন্য দায়ী অ্যাকচুয়ালি সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নের কম থাকা আর বেশি থাকা, তার জন্য নেগেটিভ পজিটিভ। এমন নয় বাইরে কেউ পজিটিভলি চার্জড আছে আর ভিতরে কেউ নেগেটিভলি চার্জড আছে, এরকম না। সোডিয়ামই পজিটিভ আর নেগেটিভের বিষয়টা করে রেখেছে, বেশি থেকেছে, ভেতরে কম আছে, সেই কারণে পজিটিভলি আর নেগেটিভলি চার্জ। তাহলে এখানে স্পার্ম যখন নেগেটিভলি চার্জড আর যখন ভাইটালাইন মেমব্রেনের যে প্লাজমা মেমব্রেন সে যখন পজিটিভলি চার্জ দেখাচ্ছে, অবভিয়াসলি তাকে টানছে, সেই কারণে স্পার্ম দূর দূর করে ছুটছে ওইদিকে। এবার বিষয় হলো, যখনই এখানে একটা স্পার্ম ভিতরে ঢুকছে বা তার নিউক্লিয়াস ভেতরে ঢুকলো, তখনই যে সোডিয়াম আয়ন পেরিভাইটালাইন স্পেসে ছিল তারা ভেতরে ইনকর্পোরেট করবে। কেন? কারণ নিউক্লিয়াস ঢোকা মাত্রই প্লাজমা মেমব্রেনের পারমিয়াবিলিটি টু সোডিয়াম আয়ন বৃদ্ধি পাবে। ফলে হুড়ুর করে সোডিয়াম আয়ন পেরিভাইটালাইন স্পেস থেকে ভিতরে ঢুকতে শুরু করবে, মানে প্লাজমে ঢুকতে শুরু করবে। প্লাজমে ঢুকতে শুরু করবে। সাইটে সাইটোপ্লাজম, প্লাজমে ঢুকতে শুরু করবে। তার মানে দাঁড়ালো যে ভিতরে যখন নেগেটিভলি চার্জ ছিল সেটা এবার হতে শুরু করে দিয়েছে পজিটিভলি চার্জড, আর যেটা বাইরে পজিটিভ ছিল সেটা এখন হতে শুরু করে দিয়েছে নেগেটিভলি চার্জড। খেলা ঘুরে গেল। তার মানে হলো, এখন যে স্পার্ম গুলো আগে চেষ্টা করছিল, এখন সে কারেন্টের শক খাওয়ার মতো পালিয়ে আসছে। কারেন্টের শক খাওয়ার মতো পালিয়ে আসছে ঘুরে ঘুরে, কারণ সেম চার্জ হয়ে গেছে। বোঝা গেল? কিন্তু এটা বেশিক্ষণ স্টে করতে পারবে না এরকম করে, আর সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু নট স্টেবল। এর মধ্যেই একটা ঘটনা ঘটতে শুরু হয়ে গেছে, আর যেটা স্লো। সেটা কি? সেটা হলো কর্টিক্যাল রিয়াকশন। এখানে বাকি জিনিসগুলো কিন্তু দেখানো হলো না, আমরা বলছি। হ্যাঁ, কর্টিক্যাল রিয়াকশন। তাহলে এখানে একটি ঘটনা ঘটবে, সেটা হলো কর্টিক্যাল রিয়াকশন। এই যে ভিতরে না কর্টিক্যাল গ্র্যানুলস ছিল, এক ধরনের গ্লাইকোপ্রোটিনের দানা আর কি। কর্টিক্যাল গ্র্যানুলস ছিল, ভিতরে ছিল, প্লাজমের ভিতরে ছিল। যখন সোডিয়াম আয়ন ভিতরে ঢুকছিল তখন কর্টিক্যাল গ্র্যানুলস বাইরে যাচ্ছিল অ্যান্টিপোডে কাজ করছে। সিম্পোর্ট অ্যান্টিপোড একটু একটু মনে আছে তো? অ্যান্টিপোডে মানে একজন ঢোকার বদলে আরেকজন বেরিয়ে যাচ্ছে। তাহলে কর্টিক্যাল গ্র্যানুলস গুলো তখন বাইরে বেরিয়ে আসছে। তার মানে জানালো যে কর্টিক্যাল গ্র্যানুলস গুলো যখনই ভিতর থেকে বাইরের দিকে আসছে, মানে পেরিভাইটালাইন স্পেসে আসছে, তখন তারা পেরিভাইটালাইন স্পেসে এসে জমতে শুরু করে দিল। আমি কালারটাকে চেঞ্জ করে করলাম ইচ্ছা করি আর কি। হ্যাঁ, তার মানে এই কর্টিক্যাল গ্র্যানুলস গুলো আস্তে আস্তে কিন্তু পেরিভাইটালাইন স্পেসে, মানে এগুলোই বলছি আর কি, হ্যাঁ, পেরিভাইটালাইন স্পেসে এসে জমতে শুরু করবে। তার মানে একটা পার্মানেন্ট ব্লকেজ তৈরি করতে শুরু করে দিয়েছে। এই পেরিভাইটালাইন স্পেসটা পুরোটা কর্টিক্যাল গ্র্যানুল দ্বারা ভরে দেবে, একটা থিক মেমব্রেন তৈরি করবে। থিক বলতে সেটা মানে স্পার্মের প্রতি এটা ঠিক আর কি, সেই অর্থে স্পার্মের একে ভেদ করে ঢোকার ক্ষমতা হারিয়ে ফেলবে আর কি। হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার তৈরি হবে। তার মানে এরপরে আর কোন স্পার্মের ভিতরে ঢোকার ক্ষমতা থাকছে না। এই ঘটনাটি ঘটতে খানিকক্ষণ টাইম লাগে, আর সেই জন্য তাকে স্লো পলিস্পার্মি প্রিভেনশন বলা হয়। কিন্তু দুটোই সাইমেলটেনাসলি হচ্ছে, এমন নয় যে ফার্স্টটা হয়ে গেল তারপরে স্লোটা হবে। কারণ দেখো, সোডিয়াম আয়ন যখন ঢুকছিল তারপরেই না চেঞ্জটা এলো, ইলেকট্রিক্যাল চেঞ্জটা এলো। তাহলে সেটার সঙ্গে সঙ্গে তো কর্টিক্যাল গ্র্যানিউলসও বাইরে বেরিয়েছিল। তার মানে ওটা চলছে, এটা এখন সাময়িকভাবে আগে চার্জের ডিফারেন্স করিয়ে ব্যাপারটাকে আলাদা করে দিয়েছে, এরপরে ওটা হয়ে পার্মানেন্টলি ব্যাপারটাকে ব্লকেজ করে দিল। এবার বাকি স্পার্ম গুলো তাহলে কি হবে? দেখো, বাকি স্পার্ম গুলো তো এখনো ট্রাই করে যাচ্ছে, কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে ভেতরে ঢোকার জন্য, কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে। এই বেশিক্ষণ যাতে ঝামেলা করতে না পারে সেই জন্য জোনা
পেরিভাইটালাইন স্পেস থেকে বিভিন্ন ধরনের স্পার্ম লাইসিন রিলিজ করাবে, আর যারা কি করবে, বাকি যে স্পার্ম গুলো এখনো লড়াইয়ে আছে তাদেরকে ড্যামেজ করে দেবে, আর বডি সেগুলোকে অ্যাবজর্ব করে নেবে। তার মানে বাকি যতজন ঝামেলা করছিল সব ঝামেলা থেকে কিছুক্ষণের পরই মুক্তি হয়ে যাবে। তাই বলে এমন ভেবো না যে করোনা রেডিয়েটার সব সেল ড্যামেজ করে ফেলেছে। করোনা রেডিয়েটার অনেক সেলই কিন্তু থাকবে এখন। এটা এখন আপাতত, এরপর কি হবে অবভিয়াসলি গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে কি হবে তার জন্য আমরা একবার এনসিআরটি পড়ে তারপরে আমরা আসছি আবার লাইনে। হ্যাঁ দেখো, এখানে যে ইম্পর্টেন্ট লাইন রয়েছে, এ স্পার্ম contacts with zona pellucida, it includes changes in the membrane that block entry of additional sperm। ব্যাস, এই লাইনটা বোঝানোর জন্য আমরা এতক্ষণ বললাম এটা পলিস্পার্ম প্রিভেনশন। এই যে বলা আছে that block entry of additional sperm, এটা অ্যাকচুয়ালি পলিস্পার্মি প্রিভেনশনের ঘটনা। ঠিক আছে, এনসিআরটি শুধু বলে দেয়, বাকিটা অন্য জায়গা থেকে পড়তে হয়, এটাই হলো ফান্ডা আর কি। হ্যাঁ, the secretion of the acrosome helps the sperm to enter the egg cytoplasm via zona pellucida and plasma membrane। প্লাজমা মেমব্রেন মানে হলো ভাইটালাইন মেমব্রেন। ওকে, তাহলে জোনা পেলুসিডা এবং ভাইটালাইন মেমব্রেনকে পাস করে ভিতরে ঢুকতে হচ্ছে, আর স্পার্মের সেই সমস্ত এনজাইম এতে হেল্প করছে অ্যাক্রোজোমে যেগুলো আছে। This causes second meiotic division of secondary oocyte to form an ova, an oocyte and the second polar body। সেই ইউজেনেসিস মনে করে দেখো এবার, কারণ আমরা বলেছিলাম এখানে কিন্তু এরা ডিভিশনাল ফেজে আছে। এনটা এতক্ষণ লেখা ছিল কিন্তু এবার এনটা মুছে দিলাম, কারণ এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা এরকম যে এরা ডিভিশনাল ফেজে আছে, আর ডিভিশনাল ফেজে কোনো নিউক্লিয়াস থাকে? থাকে না, ক্রোমোজোম থাকে। তার মানে এটা ক্রোমোজোমাল স্টেজে আছে, বোঝা গেল? তার মানে ক্রোমোজোম যেমন হয় সেরকম করে ক্রোমোজোম একে ব্যাপারটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ক্রোমোজোম এবে যেমন হয় কমপ্লিট করতে হবে। তাহলে মেটাফেজ দশায় যদি আটকে বসেছিল তাহলে মেটাফেজিক প্লেটে আনতে হবে, তার মানে মাঝামাঝি একটা জায়গায় মোটামুটি এইভাবে ব্যাপারটা হবে। ক্লিয়ার? এবারে এত কে বুঝতে লাগবে, তোরাই এত বুঝতে লাগবে, অত বোঝার দরকার নাই। সোজা সাপটা ব্যাপার হলো, এখানে নিউক্লিয়াসের ডিভিশনটা হবে, দিয়ে মানে ক্যারিওকাইনেসিস হবে, দিয়ে একটা পোলার বডিকে সাইডে ফেলে দেবে, যেটা সেকেন্ড পোলার বডি। আর এ নিজে কিন্তু কোনো নিউক্লিয়াস ফর্ম করেনি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু ক্রোমোজোমাল স্টেজেই অপেক্ষা করছে, মানে এরকম তেইশটা ক্রোমোজোম এখানে অপেক্ষা করছে। কার জন্য? এই যে স্পার্মের থেকে যে নিউক্লিয়াস ঢুকেছে তার ক্রোমোজোমের জন্য। তারও 23টা ক্রোমোজোম আছে। এখানে N+N এর ফিউশনটা এরকম টাইপের, যে এর 23টা ক্রোমোজোম রয়েছে আর এর 23টা ক্রোমোজোম দিয়ে পাশে যোগ হবে, দিয়ে হোমোলোগাস ক্রোমোজোম তৈরি করবে। এবং গোটাটা তো নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যেই আছে, সুতরাং অসুবিধা তো কিছু নাই। বলছি এটা তো একটা সেল, এটা একটা সেল, তাহলে এটা যদি সেল হয় তাহলে এটা প্লাজমা মেমব্রেন। তাহলে এটা যদি এরপর যদি ক্রোমোজোম থেকে নিউক্লিয়াস হয়ে যায়, মানে ক্রোমাটিন ফাইবার যদি খুলে যায়, তাহলে এখানে তার মেমব্রেন চলে আসবে, যেমন পড়েছিলে সেল ডিভিশনে, তেমনই ঘটনা ঘটবে। তার মানে এখানে এইটা হয়ে গেল সেকেন্ড পোলার বডি, কিছু পরে এটা ডাইলিউট হয়ে যাবে, এর গল্প শেষ হয়ে যাবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি 46টা ক্রোমোজোম নিয়ে একটি নিউক্লিয়াস ফর্ম করেছে, আর এটা এখন জাইগোট, মানে এটা এখন ফার্টিলাইজড ওভা, ফার্টিলাইজড ওভাম, যার মানেই হলো জাইগোট। তাই তো? এগুলি বলা আছে এখানে যে সেকেন্ড পোলার বডি ফর্ম করলো, the haploid nuclei of the sperm and ovum fuse together to form a diploid zygote. Zygote undergoes mitotic division or cleavage, মানে ওই হয়ে গেছে, এক লাইনেই সব ছেড়ে দিয়েছে, মানে এইসবের কোনো ঘটনা কিছু দেওয়া নাই কিন্তু এখানে, এক লাইনেই গল্প শেষ করে দিয়েছে। এরপর পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে চলে গেছে ডাইরেক্টলি, বোঝা গেল? তার মানে যেখানে জাইগোট এর পরে কি ঘটনা ঘটাবে, তাহলে এই গোটাটা এখন জাইগোট। তার মানে এখানে বলতে পারি যে এটা হলো জাইগোট, এটা হলো জাইগোট। একটু মোটা করে দিলাম, তার কারণ হলো এখনো কিন্তু করোনা রেডিয়েটার অনেক সেল কিন্তু এর আশেপাশে আছে। হ্যাঁ, এটা এর পরে পরে নষ্ট হয়ে যাবে সব, ঠিক আছে, এখন আছে।
তাহলে এই জাইগোটের এবার মুভমেন্ট শুরু হবে, এবার ডিভিশন করতে করতে মুভমেন্ট হবে। তার মানে এর এখন টার্গেট জোন হলো ইউটেরাস, তার মানে এই পথ দিয়ে এই ইউটেরাসে যাবে, এবং এই যে গড়াতে গড়াতে যাবে ডিভিশন হতে হতে যাবে। আর অ্যানিমাল সেলের ডিভিশন মানে আমরা পড়েছি থ্রু ক্লিভেজ, সেটা আমরা তো ওখানেও পড়েছি, সাইটোকাইনেসিস যখন হয় থ্রু ক্লিভেজ হয়, আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট ফর্মেশন হয়। তাহলে সেই জন্যই এখানে বলা আছে জাইগোট আন্ডারগোজ মাইটোটিক ডিভিশন or cleavage as it moves through the isthmus towards the uterus and forms 2, 4, 8, 16 daughter cells called blastomeres. তার মানে হলো কোনখানটা বুঝবো? তার মানে হলো এই হলো জাইগোট, এটা অলরেডি টুয়েন। এরপরে যত ডিভিশন হবে বলার দরকার নাই, একবারই শুধু বলছি ইকুয়াল ডিভিশন, মাইটোটিক ডিভিশন। তার মানে এখান থেকে এবার হবে মরুলা। মরুলা হবে কিরকম? টাইট বল। তার মানে এখানে 16 সেলড, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 কোষ বিশিষ্ট মরুলা। এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু ব্লাস্টুলা বলে নাই, কিন্তু বলেছে ডটার সেলস কল্ড ব্লাস্টোমিয়ার্স, নট ব্লাস্টুলা। ঠিক আছে, ব্লাস্টোমিয়ার্স বলা আছে। তার মানে এই যে ডটার সেল সেগুলোকে ব্লাস্টোমিয়ার্স বলা হচ্ছে। বোঝা গেল? কথা যেন গুলিয়ে ফেলবে না। ব্লাস্টোমিয়ার্স, the embryo with 8 to 16 blastomeres is called a morula. তাহলে ওই কোষগুলো প্রত্যেকটা হলো ব্লাস্টোমিয়ার্স, যেটা 8 থেকে 16 কোষ বিশিষ্ট দশায় তাকে মরুলা বলা হচ্ছে, যদিও 16, হ্যাঁ। এবং এটা টাইট বলের মতো, মানে ভিতরে কোনো ফাঁকা জায়গা নেই, ঠিক আছে, পুরোটাই ভর্তি হলো। এরপর মরুলা চলে আসবে নেক্সট স্টেজে, ব্লাস্টুলা, তাই তো? আচ্ছা, মরুলা কন্টিনিউস টু ডিভাইড অ্যান্ড ট্রান্সফর্ম ইনটু ব্লাস্টোসিস্ট। দেখো ব্লাস্টুলা কেমন হয়, ব্লাস্টুলা দশা কেমন হয়, ব্লাস্টোসিস্ট কেমন হয়। ধরো ওই যেটা টাইট বল ছিল, এখন একটু চ্যাপ্টা কেকের মতো একটা হলো বলের স্ট্রাকচার আনবে। আমরা চ্যাপ্টাটা করলাম এই কারণের জন্যই, কারণ এখানে ব্লাস্টো ডিস্ক দেখাতে হবে, সেই কারণের জন্য করা হলো। যে ব্লাস্টোমিয়ার্স গুলোকে আমরা দেখাচ্ছিলাম ওখানে, সেই ব্লাস্টোমিয়ার্স গুলো এখানে দেখানো হচ্ছে, যেটা 16-র পর আরো একবার ডিভিশন হয়ে 32, 32-এর পর 64, মোটামুটি এই কোষ বিশিষ্ট দশায় এটা একটা হলো বলের মতো স্ট্রাকচার, এবং এটার নাম হলো ব্লাস্টুলা। তাহলে এই লেয়ারটা এখন ব্লাস্টোডার্ম, ব্লাস্টোডার্ম, মাঝের গহ্বরটা এখন ব্লাস্টোসিল, আর এইখানে এই যে এর ক্ষেত্রে সেল এর সংখ্যা বেশি আছে, হ্যাঁ, এটা হলো ব্লাস্টো ডিস্ক, ব্লাস্টো ডিস্ক। গোটা ফেজটা হলো ব্লাস্টুলা, ঠিক আছে। তার মানে মরুলার পর ব্লাস্টুলা, মরুলা যেখানে টাইট বল ছিল এখানে হলো বল হয়ে গেল, ঠিক আছে। আর ব্লাস্টো ডিস্ক হলো সেই জায়গা, যে জায়গার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি ইমপ্লান্টেশনটা হবে, কারণ ব্লাস্টুলা দশায় ইমপ্লান্টেশন হয় আমরা জানি। তার মানে সেই ওই ব্লাস্টো ডিস্কটার দিকে মুভ করে ও এন্ডোমেট্রিয়ামের মধ্যে গাঁথবে, এটা হলো ব্লাস্টো ডিস্কটা, হ্যাঁ। তার মানে ওর যে গাঁথার মুখটা ওটা হবে ব্লাস্টো ডিস্কের দিকে। বুঝা গেল কেসটা? The blastocyst, blastomeres are arranged into trophoblast, outer layer and inner layer cell mass attached to the trophoblast. দেখো ব্যাপারটা হলো এই যে ব্লাস্টোমিয়ার আপাতত বাইরের দিকে লাইন, যেটা ব্লাস্টোডার্ম করেছি, এখানে এবার কি হবে, এরপর তো গ্লাস্টুলা ফেজে প্রবেশ করবে। তো এখন গাঁথার মানে ইমপ্লান্টেশন ব্যাপারটা হলো এরকম যে ওই আইসক্রিম, ওই ডিসকভারি চ্যানেলে বিভিন্ন রকমের যে ফুড প্রসিডিওর দেখায় না, তো সেখানে আইসক্রিম তৈরির যখন কোনো প্রসিডিওর দেখবে, এবার আইসক্রিম গুলোকে আগে বানানো হয়, ধরো এবার চকোবার তৈরি হচ্ছে,
তা চকলেটের মধ্যে ডুবিয়ে নেওয়া হবে। বোঝা গেল? তাহলে উপরে একটা কোটিং চলে এলো চকলেটে। তো অ্যাকচুয়ালি এখানে প্রসিডিওরটা এরকম টাইপের, যে যখন ব্লাস্টো ডিস্ক যখন এন্ডোমেট্রিয়ামের সঙ্গে অ্যাটাচমেন্টে এলো, তখন এন্ডোমেট্রিয়ামের গ্রোথটা একটু বেশি করে হবে। এসব মুছে দাও। এন্ডোমেট্রিয়ামের গ্রোথটা একটু বেশি করে হবে, তার মানে তারা কিন্তু ব্লাস্টোমিয়ারকে একবার ভেতরে ঢুকিয়ে নেবে, পুরোটা ঢুকিয়ে নেবে। দিয়ে ব্লাস্টো মানে ব্লাস্টুলা যে দশা, সেই ব্লাস্টুলা স্টেজ কিন্তু বাইরে বেরিয়ে আসবে ওই কোটিংটা নিয়ে। আর তখন কিন্তু তার ফেজ চেঞ্জ করে হয়ে যাবে গ্যাস্ট্রুলা। তখন তার তখন তার ফেজ চেঞ্জ করে হয়ে যাবে গ্লাস্টুলা। বোঝা গেল কি বলছি? তার মানে হলো, প্রথমে যখন ব্লাস্টুলা ফেজে ঢুকছে তখন কিন্তু এন্ডোমেট্রিয়াম টোটালটাকে কভার করে নিচ্ছে। এরপর যখন আরো সেল ডিভিশন করিয়ে বাইরে বেরিয়ে আসছে, তখন কিন্তু এই কোটিংটা বাইরে আছে। আর যেটা পুরো সাইডটাই প্রায় ট্রোফোব্লাস্টিক লেয়ার হিসেবে থেকে যাবে, আর একটা সাইড শুধু প্লাসেন্টা ফর্ম করাবে। মানে আমরা বলতে চাইছি এইটা যখন বাইরে বেরিয়ে আসবে, তার মানে এটাকে একটু মুছে দাও একবার। দিয়ে সাপোজ একবার দেখানোর জন্য, ধরো এটা হলো গ্লাস্টুলা ফেজে আছে, তার মানে এই কোটিংটা পুরোটা বাইরের দিকে রাখছি, ট্রোফোব্লাস্টিক লেয়ার, এটা পুরোটা বাইরের দিকে রাখলাম। আর এখান থেকে সেই আম্বিলিক্যাল কর্ড অ্যান্ড প্লাসেন্টা দেন প্লাসেন্টা। বোঝা গেল ব্যাপারটা? এটা হলো প্লাসেন্টা, যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে গাঁথা আছে। তাহলে এই গ্লাস্টুলা ফেজের এরপর পরিবর্তন, দেন এমব্রায়ো, দেন ফিটাস, এটা কন্টিনিউ করতে থাকবে। এইভাবে এই ইমপ্লান্টেশনের প্রসিডিওরটা হয়। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো সব কিন্তু লাইন বাই লাইন তুমি পাবে না, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, যেটা বলা হচ্ছে লাইনে সেটা দেখো। ইন ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোমিয়ার্স আর অ্যারেঞ্জড ইনটু ট্রোফোব্লাস্ট, মানে আউটার লেয়ার এন্ড ইনার লেয়ার। তার দুটো লেয়ারে এখানে ভাগ হয়ে যাবে। যেটা আমরা ব্লাস্টোডার্ম দেখিয়েছি, দুটো লেয়ারে ভাগ হয়, বাইরের দিকটা ট্রোফোপ্লাস্টিক লেয়ার আর ভিতর দিকটা ইনার লেয়ার হিসেবেই থাকে। আচ্ছা, the trophoblast layer gives nourishment to the inner cell mass. Also it gets attached to the endometrium, এই যেমন বললাম এন্ডোমেট্রিয়ামের সঙ্গে অ্যাটাচমেন্টে যাবে। কারণ এই ট্রোফোব্লাস্টিক লেয়ার অ্যাকচুয়ালি দেখো ওই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এই সিজি, এই যে কোরিয়ন, এই কোরিয়ন অ্যামনিয়ন, না বাইরের দিকে লেয়ারটার নাম হলো কোরিয়ন, তার ভেতরে তারপরের লেয়ারটা হলো অ্যামনিয়ন। এই যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, তাহলে একটা গোনাডোট্রপিক হরমোন যে যে কোরিয়ন থেকে রিলিজ করছে। আর প্লাসেন্টা তো মডিফাইড কোরিয়ন, তাই না? কারণ বাইরের দিকে যে লেয়ার, সেই লেয়ারটা তো কোরিয়ন হবে। তার মানে এই যে ট্রোফোব্লাস্টিক লেয়ার, যারা পরবর্তীকালে এই লেয়ার গুলোকে তৈরি করা হবে। এই যে বললাম, এই যে কোরিয়নিক গিলাই গুলো আঁকেছি, মানে একটু আরো আঙুলের মতো বাড়াতে হবে, জায়গা তো কম, সেজন্য বাড়ানো হয়নি। কিন্তু ওরা বাকি দিকগুলো কিন্তু সেই লেভেলে বড় হয়নি, কিন্তু একটা সাইড দিয়ে তারা অনেক বড় হয়েছে, এবং আলটিমেট তারা গেঁথেছে, প্লাসেন্টা ফর্ম করিয়েছে। বোঝা গেল? মানে এরা কোরিয়ন লেয়ারেরই কিন্তু এক্সটেন্ডেড পার্ট। আর সেই জন্য প্লাসেন্টা থেকে যখন বেরোচ্ছে, তখন তাকে আমরা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বলতে পারছি, কারণ কোরিয়ন থেকেই বেরোচ্ছে, প্লাসেন্টা কোরিয়নই, সেই জন্য এইচসিজি আমরা নাম দিতে পারছি। বোঝা গেল? বারবার বলছি, একটা ভুল ছেলে মেয়েদের মধ্যে হয়, আশা করি তোমাদের মধ্যে সেই ভুল নাই। সেটা হলো প্লাসেন্টা এটা না, এটা তো আম্বিলিক্যাল কর্ড, তাই না? আম্বিলিক্যাল কর্ডের থ্রু দিয়ে প্লাসেন্টা অ্যাটাচ করা আছে এন্ডোমেট্রিয়ামের সঙ্গে। দড়ির মতো অংশটা কিন্তু প্লাসেন্টা না, ওটা আম্বিলিক্যাল কর্ড বা নাভি রজ্জু, যেটা বাচ্চার নাভির সঙ্গে অ্যাটাচ করা আছে। ওকে। আচ্ছা, after attachment uterine divides, cell divides rapidly and cover the blastocysts, and thus blastocyst becomes embedded in the endometrium called placentation. এই যে endometrium দেখালাম যে না পুরো embedded হয়ে গেল, এটা। The inner cell mass gets differentiated into three germ layer: outer ectoderm, middle endoderm, mesoderm and endoderm. মানে গাস্টুলা ফেজে চলে এসছে, তিনটে লেয়ার চলে এসছে। এই তিনটে লেয়ার থেকে বিভিন্ন ধরনের স্ট্রাকচার ফর্ম হতে শুরু করবে। 2 মাস বয়স পর্যন্ত এটাকে আমরা এমব্রায়ো বলবো। এবার একটা কথা, আচ্ছা প্রেগনেন্সি এন্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্টটা কি
এমব্রায়োর ছবিটা একবার দেখাতে হবে, মানে এইখান থেকে দেখালে হবে না, বড় করে এঁকে দেখাতে হবে। কারণ না হলে ওই কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, হ্যাঁ, ইয়কস্যাক, এই এই জায়গাগুলোকে আমরা বুঝতে পারবো না। যদি এই ছবি দেখে আমরা কাজ চালাই তাহলে কিন্তু সব জিনিসটা বোঝানো যাবে না। সেই জন্য অন্য একটা ছবি এঁকে একটু বড় করে বোঝাতে হবে। ঠিক আছে, তো আমরা এই রাখলাম নাকি? এটা এটা মোটামুটি যা আছে, আর আধ ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, তারপর দিন এর সঙ্গে হিউম্যান রিপ্রোডাক্টিভ হেলথটা কন্টিনিউ করে দেবো। তাহলে মোটামুটি ব্যাপারটাকে অ্যাডজাস্ট করা যাবে।